কেমন আছেন আপনারা সবাই? আজকে আপনাদেরকে আমি স্বাগতম জানাচ্ছি 10 মিনিট স্কুলের বায়োলজি অ্যাডমিশন প্রোগ্রাম। আজকে আমরা যে টপিকটি পড়ব, টপিকটি হচ্ছে উদ্ভিদ বিজ্ঞানের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক এবং অবশ্যই উদ্ভিদ বিজ্ঞানের যে বাকি গুরুত্বপূর্ণ টপিকগুলো রয়েছে, যেগুলো থেকে মেডিকেল ভর্তি পরীক্ষায় রিপিটেড ইয়ার্সে প্রশ্ন এসেছে, সবগুলো নিয়েই আমরা কিন্তু এই সিরিজে আলোচনা করব। আজকের ক্লাসে যে টপিকটি বা যে চ্যাপ্টারটি নিয়ে আমরা আলোচনা করব, সেই চ্যাপ্টারটি হচ্ছে কোষ রসায়ন। তো কোষ রসায়ন এত বড় একটি চ্যাপ্টার এবং এই কোষ রসায়নের এত হচ্ছে ইনফরমেশন, তোমাদের কথা মাথায় রেখে আমরা কি করেছি, এই চ্যাপ্টারটাকে দুটি ভাগে ভাগ করে দিয়েছি। আজকে সেই দুটি ভাগের প্রথম অংশের ক্লাস। আমরা যদি দেখি আজকের প্রথম অংশে আমরা কি পড়তে পারবো, অলরেডি আমরা দেখছি স্লাইডে লেখা আছে কার্বোহাইড্রেট এবং লিপিড নিয়ে আমরা আলোচনা করব। আজকের ক্লাসের গুরুত্বপূর্ণ টপিকগুলো আমরা প্রথমে জেনে নেই। মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য বা মেডিকেলে চান্স পাওয়ার জন্য সবচেয়ে বেশি যে টেকনিকটি আমাদের জানা প্রয়োজন, সেটি হচ্ছে কোয়েশ্চেন অ্যানালাইসিস করতে পারা। অর্থাৎ বিগত বছরগুলোতে মেডিকেল ভর্তি পরীক্ষায় যে টপিকগুলো থেকে প্রশ্ন এসেছে, সেই টপিকগুলো আমরা যদি একটু অ্যানালাইসিস করার চেষ্টা করি, তাহলে আমরা বুঝতে পারবো একটি চ্যাপ্টারের বা একটি টপিকের কোন কোন জায়গা থেকে আসলে হচ্ছে প্রশ্নগুলো আসছে। তো এই চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ টপিকগুলো হচ্ছে কার্বোহাইড্রেট কি বা কার্বোহাইড্রেটের যদি কাজ আমরা জানতে চাই, তো এই টপিকটা যেমন খুবই ইম্পর্টেন্ট। একদম রিসেন্ট ইয়ারে মেডিকেল ভর্তি পরীক্ষা 2018, 2015, 2014 এবং 2010, প্রায় টানা 3-4 বছর ধরেই কিন্তু হচ্ছে এখান থেকে প্রশ্ন আসতেছে। আবার যদি আমরা চিন্তা করি কার্বোহাইড্রেটের শ্রেণী বিভাগ কিন্তু আজকে আমরা যে টপিকগুলো পড়ছি তার মধ্যে অনেক বেশি ইম্পর্টেন্ট। কেন? বিগত বছরগুলোতে একদম নতুন যে সিলেবাস যখন থেকে প্রণয়ন হয় 2015-16 সাল থেকে, 2015-16 সালের পর থেকে যতগুলো হচ্ছে মেডিকেল ভর্তি পরীক্ষা হয়েছে, কিংবা ঢাকা ইউনিভার্সিটির এই ইউনিট বা এনি হচ্ছে ইউনিভার্সিটির ফ্যাকাল্টি, যে ফ্যাকাল্টিতে হচ্ছে কি হয়, ভর্তি পরীক্ষাতে হচ্ছে বায়োলজি আনসার করতে হয় বা বোটানি আনসার করতে হয়, সেই সব ফ্যাকাল্টিতে কিন্তু এই প্রশ্নগুলো এখান থেকে, এই কার্বোহাইড্রেটের প্রকারভেদ থেকে কিন্তু প্রশ্ন এসেছে। আচ্ছা, এরপরে আমরা বিভিন্ন কার্বোহাইড্রেটের মধ্যে তুলনা করব। কেমন তুলনা করব? বিভিন্ন ধরনের কার্বোহাইড্রেট আছে, মনোস্যাকারাইড আছে, পলিস্যাকারাইড আছে। এরা আসলে কিভাবে হচ্ছে আমাদের বডিতে কাজ করে বা উদ্ভিদ দেহে কাজ করে, প্রত্যেকের আলাদা আলাদা কাজ এবং যে গুরুত্ব আছে সেটা নিয়েও আমরা কি করব, আলোচনা করব। আমরা জানবো কিছুটা গ্লাইকোসাইটিক বন্ধন সম্পর্কে, আমরা জানবো লিপিডের প্রকারভেদ, আমরা জানবো বিভিন্ন লিপিডের মধ্যে তুলনা করা এবং সেই সাথে হচ্ছে বিভিন্ন লিপিডের যে উদাহরণ সমূহ রয়েছে, সেই উদাহরণগুলো নিয়েও আমরা আলোচনা করব। লিপিড থেকে এই রিসেন্ট ইয়ারে একদম জাস্ট বিগত যে ভর্তি পরীক্ষাটা হলো 2019-20 যে সেশনের ভর্তি পরীক্ষা হলো, সেখানে কিন্তু লিপিড থেকে দুটি প্রশ্ন এসেছে। সেই সাথে স্টেরয়েড সমূহ বা হচ্ছে ক্যারোটিনয়েডস, এগুলো থেকে ডেন্টাল ভর্তি পরীক্ষা 2019-20-এ প্রশ্ন এসেছে। ভিটামিন, যেটা হচ্ছে আসলে লিপিডেরই একটা অংশ, এই পোর্শন থেকেও কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষা 2012-13 এবং ডেন্টাল ভর্তি পরীক্ষা 2019-20 যে সেশন, এই সেশনে কিন্তু প্রশ্ন এসেছে। আচ্ছা, আমরা একটু পড়াশোনা শুরু করি। আমরা প্রথমেই কথা বলবো কাকে নিয়ে? প্রথমেই কথা বলবো হচ্ছে কার্বোহাইড্রেট নিয়ে। প্রথমে আমরা একটু বইয়ের সংখ্যাটা দেখে নেই। কার্বোহাইড্রেট হচ্ছে পলিহাইড্রক্সি অ্যালডিহাইড বা পলিহাইড্রক্সি কিটোন অথবা এমন সব জৈব যৌগ, মাথায় রাখতে হবে কার্বোহাইড্রেট কি? জৈব যৌগ। এমন সব জৈব যৌগ যাদের আদ্র বিশ্লেষণে কি হয়, যাদের আদ্র বিশ্লেষণে মার্ক করো অ্যালডিহাইড এবং হচ্ছে কিটোন উৎপন্ন হয়ে থাকে। কি তৈরি হয়? আমি যদি কার্বোহাইড্রেটকে ভাঙি, আমি অবশ্যই কি পাবো? এমন কোনো যৌগ পাবো যেটা হয় অ্যালডিহাইড টাইপের হবে, না হলে হচ্ছে কিটোন টাইপের হবে। আচ্ছা, এটা গেল হচ্ছে আমাদের সংজ্ঞা। এখন আমরা অনেকগুলো সুন্দর সুন্দর সুস্বাদু খাদ্য দেখতে পাচ্ছি। আমরা যদি একটু খেয়াল করি, আমরা পাউরুটি দেখতে পাচ্ছি, আমরা খুবই সুন্দর দেখতে খালি কলা দেখতে পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি হচ্ছে আলু, আমাদের অনেকেই হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই অনেক বেশি পছন্দ, আমাদের কাচ্চিতে আলু পছন্দ। এই যে এই ধরনের যত খাদ্যদ্রব্য আছে সবাই হচ্ছে কার্বোহাইড্রেট। এবং সাথে আমরা দেখো দানাদার কিছু পদার্থ দেখতে পাচ্ছি, এগুলো হচ্ছে আসলে শস্য দানা। এটা গম হতে পারে, জব হতে পারে, বার্লি হতে পারে বা ধান হতে পারে। তো এই ধরনের শস্যদানা টাইপের যে খাদ্যগুলো আছে, তারা বেশিরভাগ ক্ষেত্রে কি হয়? বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে কার্বোহাইড্রেট ঘরানা খাদ্য হিসেবেই কিন্তু থাকে। আচ্ছা, এরপর আমরা কথা বলবো কার্বোহাইড্রেটের কাজ নিয়ে। কার্বোহাইড্রেটের কাজ খুবই গুরুত্বপূর্ণ মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য, 18-19 সালেই এসেছে।
কার্বোহাইড্রেটের কাজগুলো আমরা এখানে একসাথে লিস্ট করে সাজিয়ে দিয়েছি। আমরা সবগুলা কাজ সম্পর্কে কে কোন কাজ করে সেটা আমরা যখন ওই স্পেসিফিক কার্বোহাইড্রেট, ওই স্পেসিফিক মনোস্যাকারাইড বা ডাইস্যাকারাইড নিয়ে যখন কথা বলবো তখন আমরা আরও এলাবোরেটলি জানবো যে কে কোনটা করে। বাট আমরা এখান থেকে অ্যাজ এ হোল কার্বোহাইড্রেটের কাজগুলো জেনে যাই। প্রথম কথা, উদ্ভিদের সাপোর্টিং টিস্যুর গাঠনিক উপাদান হিসেবে কাজ করে কিন্তু কার্বোহাইড্রেট। কোন কার্বোহাইড্রেট? সেলুলোজ। সেলুলোজ নিয়ে আমরা এলাবোরেটলি আরও অনেক কিছু জানবো। এরপরে যদি আমরা খেয়াল করি, হাড়ের সন্ধিস্থলে লুব্রিকেন্ট হিসেবে কোনটি ব্যবহৃত হয়? কার্বোহাইড্রেটই ব্যবহৃত হয়। আমরা ডান পাশে একটি চিত্র খেয়াল করি, এখানে হচ্ছে একটি হাড়ের, দুটি হাড়ের মধ্যে অস্থি সন্ধিস্থল দেখানো হয়েছে, অর্থাৎ দুটো হাড্ডির মধ্যে যে মাঝখানের যে জায়গাটা, আমরা যদি একটু খেয়াল করি এখানে হচ্ছে কি কালারের, এখানে হচ্ছে একটু হালকা নীল কালারের যে অংশটা রয়েছে এটা একটি ফাঁকা জায়গা, কিন্তু জায়গাটা কি ফাঁকা থাকে? না, এই অস্থি সন্ধিস্থলে লুব্রিকেন্ট জাতীয় একটি পদার্থ থাকে। আমরা লুব্রিকেন্ট বলতে কি বুঝি? লুব্রিকেন্ট বলতে আমরা বুঝি যে কোনো কিছু যখন হচ্ছে পিচ্ছিল করে দেয় যে পদার্থ, সেটাকে আমরা আসলে লুব্রিকেন্ট বলি অ্যাজ এ হোল, সহজ ভাষায়। তো এই যে তুমি মনে করো ফাঁকা জায়গাটা, এই ফাঁকা জায়গাটা ফাঁকা থাকে না, এখানে হচ্ছে কিছু ফ্লুইড থাকে। দেখো লেখা আছে সাইনোভিয়াল ফ্লুইড। এই যে দুটি অস্থির মাঝখানের যে ফাঁকা জায়গা, এই ফাঁকা জায়গাতে যে সাইনোভিয়াল ফ্লুইড থাকে তারা আসলে কি ধরনের পদার্থ? তাদেরকে যখন আমরা রাসায়নিকভাবে বিশ্লেষণ করি দেখা যায় যে তারা হচ্ছে কার্বোহাইড্রেট টাইপের পদার্থ। 3 নম্বর পয়েন্ট, আমাদের দেহের অথবা উদ্ভিদের দেহের, আসলে উদ্ভিদ আর প্রাণী মিলিয়ে হচ্ছে জীব বলতেছি, সো অ্যাজ এ হোল টোটালি জীব দেহের শক্তির প্রধান উৎস হিসেবে কার্বোহাইড্রেট কাজ করে। প্রাণী দেহের জন্য এক ধরনের কার্বোহাইড্রেট, উদ্ভিদ দেহের জন্য এক ধরনের কার্বোহাইড্রেট, কিন্তু অ্যাজ এ হোল সবার জন্য শক্তির প্রধান উৎস যদি তোমাকে প্রশ্ন করা হয় মেডিকেল ভর্তি পরীক্ষা নিচের কোনটি শক্তির প্রধান উৎস হিসেবে কাজ করে, অবশ্যই আনসারটা হবে হচ্ছে কার্বোহাইড্রেট। আচ্ছা, উদ্ভিদ দেহে সঞ্চয়ী পদার্থ হিসেবে বিরাজ করে। একটু আগে আমরা হচ্ছে খুব সুন্দর কতগুলো আলু দেখলাম, তাই না? তো এই আলুগুলো আসলে কি? এই আলুগুলো আসলে হচ্ছে স্টার্চ। এই স্টার্চ কি করে? এই স্টার্চ হচ্ছে উদ্ভিদ দেহে সঞ্চয়ী পদার্থ হিসেবে কি থাকে? জমা থাকে। এই স্টার্চগুলো আলুতে জমা হয়, বিভিন্ন ফলে জমা হয়, বিভিন্ন মূলে জমা হয়। তখন আমরা কি পাই? তখন আমরা হচ্ছে এই ধরনের যে কার্বোহাইড্রেট অনেক বেশি পরিমাণে রয়েছে এমন কিছু তুমি মনে করো আমরা কিন্তু উদ্ভিদ থেকে পাই। যেমন হচ্ছে আমরা যদি শস্য দানার কথা বলি, শস্য দানাতেও কিন্তু খুব চমৎকারভাবে হচ্ছে কার্বোহাইড্রেট জমা করতে পারে গাছ। আচ্ছা, উদ্ভিদ গঠনকারী পদার্থগুলোর কার্বন কাঠামো প্রদান করে, সেটাও আমরা পরবর্তীতে দেখব। আমরা যদি হচ্ছে ডিএনএ বা আরএনএ নিয়ে কথা বলি, যেটা আমাদের আসলে হচ্ছে বংশগতির যে ধারক এবং বাহক, যদি ডিএনএ না থাকতো আমাদের বংশগতির যে তুমি মনে করো যে বৈশিষ্ট্যগুলো আছে, সেই বৈশিষ্ট্যগুলো এক জেনারেশন থেকে আরেক জেনারেশনে পাস হতো না, বা এই বিষয়গুলো যদি আরএনএর মধ্যে ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন, এই প্রসেসগুলো যদি না হতো, আরএনএ যদি না থাকতো, ডিএনএর মতো ডিএনএ থেকে যেত, আরএনএ কি করতে পারতো না? বৈশিষ্ট্যগুলো হচ্ছে প্রকাশকারী প্রোটিন তৈরি করতে পারতো না। সো অ্যাজ এ হোল এই ডিঅক্সিরাইবোজ সুগার আর হচ্ছে রাইবোজ সুগার, যাদের থেকে আমরা যথাক্রমে ডিএনএ এবং আরএনএ পাই, গঠনের যে মূল উপাদানটা, এটা যদি আমরা না পেতাম আমাদের যে বংশগতির যে ধারা, এটা কিন্তু থেমে যেত। কার্বোহাইড্রেট আর কি করে? অ্যামিনো অ্যাসিড এবং হচ্ছে ফ্যাটি অ্যাসিড বিপাকে সহায়তা করে। কোষ প্রাচীরের প্রধান উপাদান হিসেবে কাজ করে সেলুলোজ, হেমিসেলুলোজ, কাইটিন, পেকটিন ইত্যাদি ইত্যাদি। আচ্ছা, সেই সাথে আমরা যদি একটু খেয়াল করি, সেলুলোজ নিয়ে আমরা পরবর্তীতে আরও কথাবার্তা বলবো, বাট এখানে একটা লাইন পড়ে যায় যে সেলুলোজ জাতীয় কার্বোহাইড্রেট উদ্ভিদকে দৃঢ়তা প্রদান করে, অর্থাৎ যে উদ্ভিদের যে সাপোর্টিং টিস্যুটা, এটার গাঠনিক উপাদান হিসেবে কাজ করে। একই ধরনের কথাবার্তা, প্লাস হচ্ছে উদ্ভিদকে কি করে? সুরক্ষা প্রদান করে। আচ্ছা, আমরা চলে আসি হচ্ছে কার্বোহাইড্রেটের শ্রেণী বিভাগে। মেডিকেল ভর্তি পরীক্ষা সহ যত ধরনের সায়েন্স ফ্যাকাল্টির ভর্তি পরীক্ষা রয়েছে, যেখানে বায়োলজি বা বোটানি যদি আমরা বলি, বোটানি আনসার করতে হয়, সেই সকল পরীক্ষার জন্য কার্বোহাইড্রেটের শ্রেণী বিভাগ অনেক 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 বেশি গুরুত্বপূর্ণ। কারণ কার্বোহাইড্রেটকে অসংখ্যভাবে শ্রেণী বিভাগ তুমি মনে করো হচ্ছে ভাগ করা হয়েছে। তো আমরা যেটা করব, শুধুমাত্র শ্রেণী বিভাগের নামগুলো পড়লেই হবে না, সেই সাথে কি করতে হবে? সেই শ্রেণী বিভাগের আমরা উদাহরণও পড়ব এবং কি পড়ব? সাথে হচ্ছে তাদের কিছু কিছু বৈশিষ্ট্য পড়ব। যেমন স্বাদের উপর যদি আমরা ভিত্তি করি, কার্বোহাইড্রেটকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি? কার্বোহাইড্রেটকে আমরা ভাগ করতে পারি হচ্ছে 2 ভাগে, সুগার এবং হচ্ছে নন সুগার। আমরা জানি সুগার কি? সুগার হচ্ছে স্বাদে মিষ্টি। সুগার যখন আমরা চিন্তা করব, আমরা আসলেই না একটু সুগারকে চিন্তা করে নিই। সুক্রোজ, যদি উদাহরণে সুক্রোজের নাম লেখা নেই, ঠিক আছে, তারপর আমরা হচ্ছে সুক্রোজ বা চিনিকে একটু চিন্তা করি। আমরা যখন চিনির কথা চিন্তা করি তখন আমাদের কি মনে হয়? চিনি কি হয়? স্বাদে মিষ্টি হয় না? অবশ্যই। চিনি যখন আমরা হাতে নিয়ে আমরা দানা ফিল করতে পারি, তার মানে এটা হচ্ছে দানাদার।
এরপরে চিনিকে যদি আমি পানিতে গোলালে কি হবে? এটা হচ্ছে দ্রবীভূত হবে, তাই এটা হচ্ছে পানিতে দ্রবণীয়। আর এরা কি হয়? এরা সাধারণত হচ্ছে নিম্ন আণবিক ভর বিশিষ্ট হয়। জেনারেলি এরা নিম্ন আণবিক ভর বিশিষ্ট হয় দেখেই এরা পানিতে খুব ইজিলি হচ্ছে আমরা পানিতে গুলিয়ে আমরা হচ্ছে দ্রবণ তৈরি করতে পারি। আচ্ছা, উদাহরণ যদি আমরা বলি, উদাহরণ আছে গ্লুকোজ, ফ্রুক্টোজ। অবভিয়াসলি সুক্রোজ এখানে বাদ গিয়েছে, সুক্রোজও আমরা জানবো। এরপরে আসে হচ্ছে নন সুগার। আচ্ছা, সুগারে আমরা যা পড়েছি, আমরা নন সুগারে ঠিক তার উল্টোটা পড়বো। সুগারে কি ছিল? এটা স্বাদে মিষ্টি ছিল। নন সুগারের জন্য কি হবে? এটি স্বাদে মিষ্টি নয়। এরপরে কি ছিল? এরপরে ছিল হচ্ছে দানাদার। সুগারের জন্য আমরা জানতাম সুগার হচ্ছে আমরা হাতে নিয়ে দানা দানা ফিল করতে পারি। নন সুগারের জন্য এমন কোনো দানা ফিল করতে পারবো না, আমাদের সিম্পলি মনে হবে পাউডার টাইপের কোনো পদার্থ। সুগারের জন্য ছিল এরা কি হয়? এরা হয় হচ্ছে পানিতে দ্রবণীয়। এখানে একটু ভুল লেখা আছে, নন সুগারের 3 নাম্বার পয়েন্ট একটু যদি খেয়াল করি, টাইপিং মিস্টেক। এখানে হবে হচ্ছে পানিতে অদ্রবণীয়। নন সুগার যে সাবস্টেন্সগুলো আছে সেগুলোকে আমরা কি করতে পারি না? পানিতে দ্রবণীয় করতে পারি না বা পানিতে গোলাতে পারি না। আর 4 নাম্বার যে টপিকটা আমরা খেয়াল করব, নন সুগার যে সাবস্টেন্সগুলো আছে সেগুলো হচ্ছে উচ্চ আণবিক ভর বিশিষ্ট। এবার আমরা একটু উদাহরণের দিকে তাকাই। গ্লুকোজ, ফ্রুক্টোজ বললাম, সুক্রোজ এখানে থাকার কথা ছিল, নেই। তবে সুক্রোজও কি সুগারের উদাহরণ। আচ্ছা, নন সুগারে যদি আমরা খেয়াল করি, সাধারণত নন সুগার বলতে আসলে আমরা কাদেরকে বুঝি? যারা হচ্ছে পলিস্যাকারাইড। প্রশ্ন আসতে পারে, ভাই পলিস্যাকারাইড কি? পলিস্যাকারাইড নিয়েও আমরা পরবর্তীতে আলোচনা করব, সামনেই আলোচনা করব। তো এই যে পলিস্যাকারাইড টাইপের যে পদার্থগুলো থাকে, স্টার্চ থাকে, সেলুলোজ থাকে, গ্লাইকোজেন থাকে, এরা সবাই কি করে? নন সুগার হিসেবে কাজ করে। আচ্ছা, বিজারণ ক্ষমতার ভিত্তিতে কার্বোহাইড্রেটকে ভাগ করা যায় আরো 2 ভাগে। এক হচ্ছে রিডিউসিং বা বিজারক শর্করা, 2 নাম্বার হচ্ছে নন রিডিউসিং বা অবিজারক শর্করা। কিভাবে আমরা জানতে পারি? রিডিউসিং বা বিজারক শর্করার জন্য আমরা খেয়াল রাখবো যে সুগারগুলোর যে গঠন আছে, ঠিক আছে, যে গঠন আছে সেই গঠনে যদি মুক্ত অ্যালডিহাইড বা কিটোন গ্রুপ থাকে, তাদেরকে আমরা কি বলতে পারি? তাদেরকে আমরা বলতে পারি হচ্ছে রিডিউসিং সুগার। কেন? কারণ তারা বেনেডিক্ট দ্রবণ কিংবা ফেলিং দ্রবণ দ্বারা কি হয়? বিজারিত হয়। তাদেরকে বেনেডিক্ট দ্রবণ কিংবা হচ্ছে ফেলিং দ্রবণ দ্বারা বিজারিত করা সম্ভব হয়। এখন যদি আমরা জানতে চাই যে রিডিউসিং সুগার আসলে কারা বা উদাহরণ কোনটি, যেটা আসলে অ্যাকচুয়ালি তুমি মনে করো মেডিকেল ভর্তি পরীক্ষায় কিন্তু আসে। দেখো, সকল মনো এবং ডাইস্যাকারাইড, আমরা অ্যাজ এ হোল আমাদের বইতে যত মনোস্যাকারাইড আছে, সেটা অ্যালডোজ হোক, কিটোজ হোক, বা যেটা তুমি মনে করছো ডাইস্যাকারাইড আছে, তো এই সব ধরনের যে পদার্থগুলো রয়েছে, যে মনো এবং ডাইস্যাকারাইডের অন্তর্ভুক্ত যত সুগারের কথা আমাদের বইতে বলা হয়েছে, সবগুলোই কি? সবগুলোই হচ্ছে আসলে রিডিউসিং সুগার। কেন? তাদের হচ্ছে মুক্ত অ্যালডিহাইড বা কিটোন গ্রুপ থাকে এবং তাদেরকে ফেলিং দ্রবণ দ্বারা বা বেনেডিক্ট দ্রবণ দ্বারা বিজারণ করা যায়। শুধুমাত্র সুক্রোজ ছাড়া। সুক্রোজে কি হয়? সুক্রোজে হচ্ছে গ্লাইকোসাইডিক বন্ধন ক্রিয়েট করার সময় তাদের যে তুমি মনে করো এই যে রিডিউসিং গ্রুপটা থাকে, এই রিডিউসিং গ্রুপটা হচ্ছে নষ্ট হয়ে যায়। এই রিডিউসিং গ্রুপ নষ্ট হয়ে যাওয়ার কারণে তারা কি করে? তারা হচ্ছে আর কোনো বিজারণ বিক্রিয়া দেখাতে পারে না। তাই আমরা কি বললাম? তাকে হচ্ছে রিডিউসিং সুগার বলা যাচ্ছে না। এটা ছাড়া বাকি সকল মনো এবং ডাইস্যাকারাইড রিডিউসিং সুগার। এবার চলে আসি নন রিডিউসিং সুগার। নন রিডিউসিং সুগারটা কি? নন রিডিউসিং সুগার হচ্ছে অবিজারক শর্করা, অর্থাৎ এমন কোনো শর্করা যাতে কোনো মুক্ত অ্যালডিহাইড বা কিটোন গ্রুপ থাকে না, এবং এদেরকে আমি যদি বেনেডিক্ট দ্রবণ বা হচ্ছে ফেলিং দ্রবণ দ্বারা বিজারণ করার চেষ্টা করি, তারা বিজারিত হবে না। এই ধরনের পদার্থের উদাহরণ হচ্ছে সুক্রোজ এবং যত ধরনের পলিস্যাকারাইড আছে। উপরে যেমন আমরা হচ্ছে উদাহরণ পরে আসলাম যে স্টার্চ, সেলুলোজ, গ্লাইকোজেন, এগুলো হচ্ছে পলিস্যাকারাইড ধরনের পদার্থ, উচ্চ আণবিক ভর বিশিষ্ট। এই যে পদার্থগুলো রয়েছে এরা নন রিডিউসিং সুগার, কেননা এদের মুক্ত অ্যালডিহাইড এবং কিটোন গ্রুপ থাকে না এবং বেনেডিক্ট দ্রবণ ও ফিলিং দ্রবণ দ্বারা আমরা বিজারণ করতে পারি না। এবার চলে আসি সবচেয়ে বড় যে ইয়েটি রয়েছে, শ্রেণীবিভাগটি রয়েছে, সেটার ক্ষেত্রে। গঠন অনুর ভিত্তিতে কার্বোহাইড্রেটকে আমরা প্রধানত 4 ভাগে ভাগ করতে পারি: মনোস্যাকারাইড, ডাইস্যাকারাইড, অলিগোস্যাকারাইড এবং পলিস্যাকারাইড। এগুলো কি আমাদের একটু ছোট করে জানতে হবে। মনোস্যাকারাইড এমন একটি কার্বোহাইড্রেট বা এমন একটি যৌগ যেটাকে আমরা আদ্র বিশ্লেষণ করি বা আরো যদি ভাঙার চেষ্টা করি, তাহলে কি হবে? তাহলে হচ্ছে আমরা একটাই হচ্ছে মনোস্যাকারাইড পাবো। বুঝাতে পেরেছি? একটা মনোস্যাকারাইডে পাবো। ধরেন গ্লুকোজকে যদি আমরা ভাঙি, গ্লুকোজকে ভাঙলে আমরা গ্লুকোজের অণুই পাবো, ফ্রুক্টোজকে ভাঙলে ফ্রুক্টোজের অণুই পাবো, অন্য কোনো সুগার কিন্তু হচ্ছে আমরা পাবো না।
আবার যদি আমরা চিন্তা করি ডাইস্যাকারাইডের কথা, ডাইস্যাকারাইড কি? যখন আমরা ডাইস্যাকারাইডকে সংশ্লেষণ করব, সংশ্লেষণে কি পাবো বা বিশ্লেষণ করব, তখন হচ্ছে দুটি মনোস্যাকারাইড পাওয়া যাব, যেমন হচ্ছে মল্টোজ, সুক্রোজ, সেলোবায়োজ, ল্যাকটোজ, এগুলো হচ্ছে ডাইস্যাকারাইড। কি করে? এইসব ক্ষেত্রে দুটি মনোস্যাকারাইড গ্লাইকোসাইডিক বন্ধনের মাধ্যমে পরস্পর যুক্ত হয়, পরস্পর যুক্ত হয়ে ডাইস্যাকারাইড গঠন করে। এরপরে যদি আমরা আসি অলিগোস্যাকারাইড, অলিগোস্যাকারাইড কি? অলিগোস্যাকারাইড যখন আমরা বিশ্লেষণ করব তখন 3 থেকে 10টি মনোস্যাকারাইড পাবো আমরা। এরকম অলিগোস্যাকারাইডের উদাহরণ হচ্ছে স্ক্যারডোজ এবং হচ্ছে রাফিনোজ। এরপরে আমরা যদি একটু হিসাব করি, 3 থেকে 10-এর মধ্যে আমরা বলতেছি হচ্ছে অলিগোস্যাকারাইড। যখনই আমি কোনো একটি স্যাকারাইডকে হচ্ছে বিশ্লেষণ করব এবং বিশ্লেষণ করার পরে আমি 10-এর অধিক মনোস্যাকারাইড সেই গঠনের মধ্যে পাবো, তাকে তখন আমি কি বলবো? তাকে আমি বলবো পলিস্যাকারাইড। এই যে পলিস্যাকারাইডের উদাহরণ হচ্ছে, আমরা অলরেডি পলিস্যাকারাইড নিয়ে উপরে টুকটাক একটু কথা বলেছিলাম যে পলিস্যাকারাইড সম্পর্কে পরবর্তীতে জানবো। তো এই হচ্ছে পলিস্যাকারাইড। পলিস্যাকারাইডের চমৎকার কিছু উদাহরণ হচ্ছে স্টার্চ, গ্লাইকোজেন এবং হচ্ছে সেলুলোজ। স্টার্চ হচ্ছে উদ্ভিদের সঞ্চয়ী খাদ্য হিসেবে জমা থাকে, গ্লাইকোজেন প্রাণীদেহে সঞ্চয়ী খাদ্য হিসেবে জমা থাকে, এবং সেলুলোজ কি করে? উদ্ভিদের সাপোর্টিং টিস্যুর গাঠনিক উপাদান হিসেবে কাজ করে। এবার আমরা চলে আসি কি নিয়ে কথা বলবো? আমরা কথা বলবো হচ্ছে কিছু সুগার নিয়ে বা কিছু হচ্ছে কার্বোহাইড্রেট নিয়ে। তো প্রথমেই আমরা একটি মনোস্যাকারাইড নিয়ে কথা বলি, যেটা হচ্ছে খুবই খুবই ইম্পর্ট্যান্ট আমাদের জন্য এবং মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য। তা হচ্ছে গ্লুকোজ। পাশে আমরা হচ্ছে বাম পাশে একটি চিত্র দেখতে পাচ্ছি গ্লুকোজের একটি গঠন নিয়ে, এখানে একটু কথা দেখানো হয়েছে গ্লুকোজের গঠনটা আসলে কেমন। তো গ্লুকোজের কিছু অপর নাম রয়েছে মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য, এটি খুবই ইম্পর্ট্যান্ট। গ্লুকোজের অপর নামের মধ্যে রয়েছে ডেক্সট্রোজ, গ্রেপ সুগার অথবা হচ্ছে আঙ্গুরের শর্করা। আরও একটা প্রশ্ন মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রায় রেগুলারলি আসে, গ্লুকোজ কোনটায় দ্রবণীয়, কোনটায় অদ্রবণীয়, কোনটায় আংশিক দ্রবণীয়। তো এই প্রশ্নটার আনসার যাতে আমরা ইজিলি করতে পারি, তাই 3টা পয়েন্টে লেখা আছে। পানিতে গ্লুকোজ সহজেই দ্রবণীয় হয়, অ্যালকোহলে সামান্য দ্রবণীয় হয়, পুরোপুরিভাবে গলে যায় না, এবং ইথারে বা অন্য কোনো জৈব দ্রাবকে গ্লুকোজ কি হয়? গ্লুকোজ হচ্ছে সরাসরি অদ্রবণীয় ধর্ম দেখায়। তাহলে আমরা আরেকবার একটু রিপিট করি, পানিতে সহজেই দ্রবণীয়, অ্যালকোহলে সামান্য দ্রবণীয়, পুরোপুরি গলে যায় না, এবং ইথারে হচ্ছে অদ্রবণীয় হিসেবে থাকে। এবার আসি অ্যাডমিশনের জন্য কিছু গুরুত্বপূর্ণ তথ্য এখানে এনলিস্ট করে দেওয়া আছে। গ্লুকোজকে আমরা শ্বসনের প্রাথমিক পদার্থ বলি বা শ্বসনিক বস্তু বলি। শ্বসনিক বস্তু বলতে আমরা যখন হচ্ছে উদ্ভিদের শারীরতত্ত্ব চ্যাপ্টারের ক্লাসে যখন অ্যাটেন্ড করব, তখন আমরা দেখব শ্বসনিক বস্তু হিসেবে অনেক কিছু রয়েছে, যেমন হচ্ছে চর্বি, তারপরে হচ্ছে প্রোটিন, সবগুলোকেই আমরা শ্বসনিক পদার্থ হিসেবে একনলেজ করতে পারি। কিন্তু শ্বসনের প্রধান যে হচ্ছে উপাদান বা প্রধান যে পদার্থ, সেটাকে আমরা বলতেছি হচ্ছে কাকে? গ্লুকোজকে বলতেছি। কারণ আমরা যদি একটু খেয়াল করি, আমাদের মেমোরি থেকে একটু যদি খেয়াল করি যে গ্লাইকোলাইসিস, শ্বসনের যে প্রথম ধাপটা, যেটা হচ্ছে কোষের সাইটোপ্লাজমে ঘটে, এই গ্লাইকোলাইসিসের ক্ষেত্রে যেটা হচ্ছে অবাত এবং সবাত শ্বসনের দুটোই হচ্ছে কি প্রথম ধাপ। তো এই প্রথম ধাপে আমরা কি করি? এক অণু গ্লুকোজ নিই, সেটাকে বিভিন্ন প্রক্রিয়া বিক্রিয়ার মাধ্যমে পাইরুভিক অ্যাসিডে পরিণত করি। অর্থাৎ আমাদের কি হয়? আমাদের প্রথম কাজটাই হচ্ছে গ্লুকোজকে আমরা বিক্রিয়ার মধ্যে দিয়ে, তুমি মনে করো ফার্দার যে সাবস্টেন্সগুলো প্রয়োজন সেগুলোতে হচ্ছে ক্রিয়েট করি। তাইলে শ্বসনের প্রাথমিক পদার্থকে অবশ্যই হচ্ছে গ্লুকোজ। জানতে হবে সেলুলোজ এবং স্টার্চ। দেখো, গ্লুকোজ সেলুলোজও গঠন করতে পারে, স্টার্চও গঠন করতে পারে। এখন কোন গ্লুকোজ কোনটা গঠন করে? যে বিটা গ্লুকোজ রয়েছে সেটি হচ্ছে সেলুলোজ গঠন করে, যারা হচ্ছে আলফা গ্লুকোজ বা যাদের ধরন হচ্ছে আলফা টাইপের, তারা হচ্ছে স্টার্চ গঠন করে। হাসান স্যারের বইতে একটি সংখ্যাগত তথ্য দেওয়া আছে যে পাকা আঙ্গুরে কি পরিমাণ গ্লুকোজ প্রয়োজন। পাকা আঙ্গুরে হচ্ছে 12 থেকে 30% বা 12 to 30% হচ্ছে গ্লুকোজ কিন্তু থাকে। এবং উদ্ভিদে সবসময় কি গ্লুকোজ থাকে এটা মাথায় রাখতে হবে, উদ্ভিদে কখনোই হচ্ছে এল গ্লুকোজ থাকে না। এল অর্থাৎ হচ্ছে যে গ্লুকোজ আমরা যদি আলোক সমানুতর কথা চিন্তা করি, যেটা হচ্ছে আলো ফেললে বাম দিকে আলোকে হচ্ছে ঘুরিয়ে দেয়, সেটা হচ্ছে এল গ্লুকোজ, এবং যেটা হচ্ছে ডান দিকে ঘুরিয়ে দেয় ডেক্সট্রোরোটেটরি, সেটা হচ্ছে ডি গ্লুকোজ। তাহলে উদ্ভিদের সবসময় কি থাকে? উদ্ভিদের সবসময় ডি গ্লুকোজ থাকে। আমরা যদি একটু খেয়াল করি, এই গ্লুকোজটা আসলে হচ্ছে একটি অ্যালডিহাইড বা অ্যালডোজ সুগার, এবং যেহেতু এটি একটি হেক্সোস অর্থাৎ 6 কার্বন বিশিষ্ট, তাই এদেরকে আমরা একত্রে মিলিয়ে বলছি হচ্ছে অ্যালডোহাইড।
হেক্সোস। অ্যালডোহেক্সোস কি? অ্যালডোহেক্সোস হচ্ছে একটি বিজারণক্ষম সুগার। অর্থাৎ এর মধ্যে কি রয়েছে? অর্থাৎ এর মধ্যে আমার একটি রিডিউসিং গ্রুপ, অর্থাৎ হচ্ছে অ্যালডিহাইড যে গ্রুপটা, এটি মুক্ত অবস্থায় বিরাজ করে। তাই একে যদি আমরা ফেলিং দ্রবণ অথবা হচ্ছে বেনেডিক্ট দ্রবণ দিয়ে বিজারিত করার চেষ্টা করি, সে কিন্তু এই বিজারণ বিক্রিয়াটি দিবে। আচ্ছা, এই আমরা জেনে নিলাম গ্লুকোজ সম্পর্কে। এখন আমরা বড় করে দেখতে পাচ্ছি একটি কন্টেইনার থেকে অনেকগুলো হচ্ছে ট্যাবলেট বের হয়ে এসেছে। কেন? আমরা একটু পাশে খেয়াল করি, গ্লুকোজের কাজের মধ্যে আমরা কিন্তু এই প্রশ্নটার উত্তর পাচ্ছি। গ্লুকোজের কাজ মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, এবং আমি অলরেডি হচ্ছে একবার বলে নিয়েছি যে যখনই চ্যাপ্টারের কোনো জায়গায় আমরা ওষুধ বা হচ্ছে কোনো থেরাপি বা মেডিকেলীয় কোনো টার্ম যেটা আমরা দেখতে পারি, সেটা আমরা অত্যন্ত বেশি পরিমাণে গুরুত্বের সাথে পড়ব। কারণ একটা ডক্টর যখন হচ্ছে মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন করেন, তিনি যখন তার নিজের সেক্টরের কমন কোনো কিছু বইতে দেখেন, অবশ্যই তার চোখ সেখানে আটকে গেলে আমরা তাকে কিন্তু দোষ দিতে পারি না। এই জায়গাগুলো আসলে হচ্ছে অনেক বেশি ইম্পর্টেন্ট। প্রথমেই ওষুধ শিল্পে ক্যালসিয়াম গ্লুকোনেট হিসেবে তুমি মনে করো হচ্ছে ব্যবহার করা হয়। ক্যালসিয়াম গ্লুকোনেট ওষুধ যে শিল্প রয়েছে তার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কাঁচামাল। আমরা যে ট্যাবলেট খাচ্ছি বা ক্যাপসুল খাচ্ছি, এইগুলো তৈরি করার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কাঁচামাল হচ্ছে ক্যালসিয়াম গ্লুকোনেট। তাই এই পয়েন্টটি আমাদের খুব ভালো করে মনে রাখতে হবে। 2 নাম্বার, ডায়াবেটিসের ওষুধ তৈরিতে হচ্ছে ব্যবহার করা হয়। ডায়াবেটিসের বিভিন্ন ধরনের ওষুধ রয়েছে। আমরা ইনসুলিনের নাম জানি, আমরা কিছু মুখে ট্যাবলেট হিসেবে খাই, এরকম কিছু হচ্ছে ডায়াবেটিসের ওষুধের নাম জানি, মেটফরমিন বা হচ্ছে সালফোলিপিড বা এই ধরনের কিছু ওষুধের নাম জানি। তো এই যে ওষুধগুলা, এগুলো তৈরি করতেও কিন্তু কার্বোহাইড্রেট ইউজ করা হয়। এরপরে এন্ডোস্কোপির কাজে, এন্ডোস্কোপি হচ্ছে একটি মেডিকেল প্রসিজিওর যেটার মাধ্যমে আমরা হচ্ছে সাধারণত হচ্ছে গলা দিয়ে আমরা হচ্ছে একটা ক্যামেরা ঢুকিয়ে হচ্ছে ভিতরের যে আমাদের কন্ডিশনটা, সেই কন্ডিশনটা দেখি। আরও সাথে তুমি মনে করো হচ্ছে কিছু এক্সট্রা জিনিসপাতি আছে। তো এই যে এন্ডোস্কোপিটা, এই এন্ডোস্কোপির কাজেও কিন্তু কি হয়? এন্ডোস্কোপির কাজেও কিন্তু গ্লুকোজ ইউজ করা হয়। সরবিটল তৈরিতে ব্যবহৃত হয়, গ্লাইকোলাইসিসে ব্যবহৃত হয়, অনেক বেশি ইম্পর্টেন্ট। 5 নাম্বার পয়েন্টটা যদি আমরা খেয়াল করি, গ্লাইকোলাইসিসে ব্যবহৃত হয়। অলরেডি আমরা বলে ফেলেছি যে সবাত এবং অবাত শ্বসন, দুই ধরনের শ্বসনেই কি হয়? দুই ধরনের শ্বসনেই সাধারণ, আমরা যদি বলি গ্লাইকোলাইসিস হচ্ছে একটি সাধারণ পাথওয়ে বা কমন পাথওয়ে হিসেবে কিন্তু ব্যবহৃত হয়। তো এই গ্লাইকোলাইসিসের প্রথম টার্গেটটাই কি থাকে? গ্লুকোজকে কিসে পরিণত করে দেওয়া? গ্লুকোজকে হচ্ছে পাইরুভিক অ্যাসিডে পরিণত করা। তো এটা নিয়ে আমরা যে শ্বসন বা উদ্ভিদের যে শারীরবৃত্ত প্রক্রিয়া যে চ্যাপ্টারটি রয়েছে, সেই চ্যাপ্টারে আমরা আরও অনেক বেশি এলাবোরেটলি স্টেপ বাই স্টেপ জানতে পারবো। এরপরে যদি আমরা কথা বলি ভিটামিন সি নিয়ে, ভিটামিন সি তৈরিতে হচ্ছে ব্যবহার করা হয়, এবং সেই সাথে রোগীকে দ্রুত শক্তি যোগাতে কোনটি ইউজ করা হয়? অবশ্যই ইউজ করা হয় গ্লুকোজ। আমরা যখন দেখি হসপিটালে কোনো একজন রোগী এসেছে, সে প্রপারলি খেতে পাচ্ছে না, অথবা আমরা যদি খেয়াল করি একজন অ্যাথলিট অনেকক্ষণ দৌড়াদৌড়ি করেছে, তার শরীরে অনেক বেশি শক্তি বার্ন হয়ে গেছে, ইনস্ট্যান্ট কিছু শক্তির প্রয়োজন। এখন আমরা জানি অনেক কিছু খেলেই শক্তি আমরা পাবো, কিন্তু ইনস্ট্যান্ট যে শক্তিটা বা একদম তুমি মনে করো হচ্ছে দ্রুত, আমি যদি কোনো একজন নিঃশক্তি মানুষের মধ্যে আমি যদি শক্তি যোগাতে চাই, তখন আমরা কি করি? আমরা হলো গ্লুকোজ যে সলিউশন, আমরা সেটা দিই। আবার অনেক সময় হচ্ছে আমরা দেখি না, টিভিতে অ্যাড দেখায়, যে গ্লুকোজের অ্যাড দেখাচ্ছে যে গরমে অনেকে দৌড়াদৌড়ি করেছে, এরপরে ডিহাইড্রেটেড হয়ে যাচ্ছে, শুধু পানি খেলে হবে না, কি করতে হবে? সাথে হচ্ছে একটু গ্লুকোজ গুলিয়ে যদি খেয়ে ফেলি, তাহলে এই যে আমাদের যে শক্তিটা বার্ন হয়ে গেল, সেই শক্তিটা আবার চাইলেই রিস্টোর করা সম্ভব। তাহলে এই ছিল হচ্ছে অ্যাজ এ হোল গ্লুকোজের কাজ। মনোস্যাকারাইডের মধ্যে আমরা আরও একটি টপিক নিয়ে কথা বলবো, সেটি হচ্ছে ফ্রুক্টোজ। ফ্রুক্টোজ একটি মনোস্যাকারাইড যার গঠন একদমই গ্লুকোজের মতো, এবং এরা আসলে হচ্ছে গ্লুকোজের আইসোমার। আচ্ছা, ফ্রুক্টোজের পাশে দেখা যাচ্ছে বড় করে খুব চমৎকার একটি ছবি দেওয়া আছে, মধুর ছবি দেওয়া আছে। ঠিক আছে, তো আমরা কেন মধুর ছবি দেওয়া এত সুন্দর এটা আমরা জানার চেষ্টা করি। ফ্রুক্টোজের অপর নাম হচ্ছে ফ্রুট সুগার বা ফলের চিনি। কেন বলা হয়? আমরা অধিকাংশ যে পাকা বা মিষ্টি ফল থাকে বা মধুতে, এই যে মধু পেয়ে গিয়েছি, বা মধুতে তুমি মনে করো হচ্ছে যে চিনিটা থাকে, সেই চিনিটা আসলে হচ্ছে কি? আসলে হচ্ছে ফ্রুক্টোজ। তাই একে হচ্ছে ফ্রুট সুগার বা ফলের চিনি বলা হচ্ছে। এখন আমাদের জানতে হবে ফ্রুক্টোজ কি। ফ্রুক্টোজ কিন্তু অ্যালডোজ সুগার না, ফ্রুক্টোজ হচ্ছে একটি কিটোহেক্সোজ। কিটোহেক্সোজ কেন? কারণ এটি একটি কিটোজ সুগার এবং এতে 6টি কার্বন রয়েছে, তাই একে আমরা বলছি কিটোহেক্সোজ। এবং
এর যে কিটোন যে অংশটি রয়েছে গাঠনিক যে চেইনে, আমরা যদি নিচে হচ্ছে একটু খেয়াল করে দেখি, এখানে গ্লুকোজের কিছু হচ্ছে চেইন স্ট্রাকচার, রিং স্ট্রাকচার দেখিয়েছে। ফ্রুক্টোজের চেইন আর রিং স্ট্রাকচার অলমোস্ট সেম, একই হচ্ছে, যেহেতু আমরা জানি হচ্ছে গ্লুকোজের আইসোমার। তো এখানে যে কিটোন যে পোর্শনটা থাকে কিটোনমূলক, সেটা হচ্ছে ফ্রি কন্ডিশনে থাকে, তাই একে কি বলা হয়, একে বিজারণক্ষম চিনি বলা হয়। কেন? কারণ এরা হচ্ছে বেনেডিক্ট দ্রবণ এবং ফেলিং দ্রবণের সাথে বিজারণ বিক্রিয়া দিতে পারে। প্লাস বিভিন্ন যে তুমি মনে করো মিষ্টি জাতীয় যে খাদ্যদ্রব্য এটাতে প্রস্তুত করাতে ফ্রুক্টোজ কাজে লাগে। আচ্ছা, যদিও এরা একে অপরের আইসোমার, তারপরেও গ্লুকোজ এবং ফ্রুক্টোজের মধ্যে আমরা কিছু পার্থক্য জেনে নেই। গ্লুকোজ কি? গ্লুকোজ প্রথম কথাই হচ্ছে এটি একটি অ্যালডোজ সুগার বা অ্যালডোহেক্সোজ, কারণ এতে অ্যালডিহাইড গ্রুপ আছে। আবার যদি আমরা ফ্রুক্টোজের কথা বলি, ফ্রুক্টোজ কি? ফ্রুক্টোজ আসলে হচ্ছে একটি কিটোহেক্সোজ সুগার, অর্থাৎ এতে একটি ফ্রি কিটোন গ্রুপ আছে। আচ্ছা, এরপর যদি আমরা খেয়াল করি অপর নামগুলো, গ্রেপ সুগার বা আঙ্গুরের শর্করা যখন প্রশ্নে থাকবে, সবার আগেই আমার মাথায় আসতে হবে হচ্ছে গ্লুকোজ। এবং ফ্রুট সুগার কাকে বলা হয়? ফ্রুট সুগার বলা হয় হচ্ছে ফ্রুক্টোজকে। কিভাবে মাথায় রাখবো ভাইয়া? ফ্রুট দিয়ে আমরা মনে রাখবো হচ্ছে ফ্রুক্টোজ, আবার গ্রেপ দিয়ে গ্রেপের গ এবং গ্লুকোজেও হচ্ছে গ আছে, তাহলে আমরা কি বলতে পারি? গ্রেপে থাকে গ্লুকোজ, ফ্রুটে থাকে ফ্রুক্টোজ। আচ্ছা, এবার আমরা খেয়াল করি সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায়, যেটা নিয়ে আমরা হচ্ছে আরো এলাবোরেটলি জানবো, সালোক সংশ্লেষণ প্রক্রিয়া কি, বিক্রিয়া কিভাবে হয়, কি কি পদার্থ থাকে এবং হচ্ছে উৎপন্ন পদার্থ কি কি হয়। তো সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় যে কয়েকটা পদার্থ উৎপন্ন হয় তার মধ্যে সবচেয়ে প্রধান হচ্ছে গ্লুকোজ। সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় কেবলমাত্র গ্লুকোজই উৎপন্ন হয়। আর সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় তুমি মনে করছো সরাসরি ফ্রুক্টোজ তৈরি হয় না। ফ্রুক্টোজ আমরা পাই, ফ্রুক্টোজ কখন পাই? ফ্রুক্টোজ পাই আমরা হচ্ছে শ্বসনের ক্ষেত্রে। শ্বসনে যখন গ্লাইকোলাইসিস হয়, শ্বসনে গ্লুকোজ থেকে প্রথমে গ্লুকোজ 6 ফসফেট, পরবর্তীতে হচ্ছে ফ্রুক্টোজ 6 ফসফেট, ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট, এই ধরনের স্টেপে যে আমরা কিন্তু ফ্রুক্টোজ পাই। কিন্তু সালোক সংশ্লেষণ থেকে সরাসরি আমরা কি করতে পারি না? ফ্রুক্টোজ উৎপন্ন করতে পারি না। এরপরে যদি আমরা খেয়াল করি, যেটা অলরেডি আমি 2-3 বার বলে ফেলেছি, শ্বসনের প্রাথমিক পদার্থ কি? শ্বসনের প্রাথমিক পদার্থ হচ্ছে গ্লুকোজ, এবং এই যে শ্বসনে গ্লুকোজ হতে ফ্রুক্টোজ উৎপন্ন হয়, আমরা এই 4 নম্বর পয়েন্টে এসে কিন্তু পেয়ে গেলাম। আরেকটা ইম্পর্টেন্ট অবজেক্টিভ, এটা কেবলমাত্র মেডিকেল ভর্তি পরীক্ষা না, ঢাকা ইউনিভার্সিটির রিসেন্ট ভর্তি পরীক্ষাগুলোতেও এসেছে, যে গ্লুকোজের যে রিং স্ট্রাকচারটা, আমরা উপরে কিন্তু রিং স্ট্রাকচার দেখেছি, একটু খেয়াল করে দেখো, এখানে হচ্ছে নিচের দিকে যদি আমরা খেয়াল করি কিছু রিং স্ট্রাকচার আমরা দেখতে পারি, বেশিরভাগই সবগুলোই হচ্ছে আসলে গ্লুকোজের রিং স্ট্রাকচার এখানে। তো গ্লুকোজের যে রিং স্ট্রাকচারটা, এই রিং স্ট্রাকচারটাকে আমরা সাধারণত বলি হচ্ছে এরা হলো পাইরোনোজ ধরনের। আর যে ফ্রুক্টোজ থাকে, ফ্রুক্টোজের যে রিং স্ট্রাকচার, তাদেরকে আমরা বলি হচ্ছে ফিউরোনোজ ধরনের। কনফিউশন এড়ানোর জন্য আমরা ফ দিয়ে মনে রাখবো, ফ দিয়ে হয় ফ্রুক্টোজ, ফ দিয়ে হয় ফিউরোনোজ। এবার চলে আসি আমাদের সবার পছন্দের চিনি। চিনি খেতে বা মিষ্টি খেতে আমরা কে না পছন্দ করি? অনেকে আবার হচ্ছে মিষ্টি একটু কম খায়, কিন্তু সবার কাছেই চিনি বেশ জনপ্রিয় একটি খাদ্যদ্রব্য। আচ্ছা, তো সুক্রোজ বা চিনির কিছু বৈশিষ্ট্য আছে। প্রথম কথা, একদম চ্যাপ্টারের শুরুতেই বলে ফেলেছিলাম যখন আমি হচ্ছে রিডিউসিং নন রিডিউসিং এর পার্থক্য পড়াচ্ছিলাম, তখনই আমরা জানতে পেরেছি কি সুক্রোজ একটি ডাইস্যাকারাইড হওয়ার পরেও এটি কি বিজারণ ক্ষমতাবিহীন চিনি। কেন বিজারণ ক্ষমতাবিহীন? কারণ ফেলিং দ্রবণ এবং বেনেডিক্ট দ্রবণের সাথে তারা কোনো বিজারণ বিক্রিয়া দেয় না এবং তাদের কোনো মুক্ত অ্যালডিহাইড বা হচ্ছে কিটোন গ্রুপ নেই। আমরা অলরেডি জানি চিনি কি, চিনি হচ্ছে পানিতে দ্রবণীয়, অর্থাৎ পানিতে যদি আমি চিনি গোলাই, পানিতে চিনিটা হচ্ছে মিশে যাবে। সাথে জানতে হবে ইথার এবং বিশুদ্ধ অ্যালকোহলে এটি হচ্ছে অদ্রবণীয়। মাথায় রাখতে হবে ইথার এবং বিশুদ্ধ অ্যালকোহল, যদি আমরা বলি যে কোনো ধরনের জৈব দ্রাবক, যে কোনো ধরনের জৈব দ্রাবকে এরা সাধারণত কি হয়? অদ্রবণীয় হয়। আচ্ছা, এরা কি? আমরা অলরেডি দেখতে পাচ্ছি এরা হচ্ছে সাদা এবং দানাদার জৈব রাসায়নিক পদার্থ, আমরা অলরেডি জানি। এদের গলনাঙ্কটা আমাদের ভাই একটু আলাদা করে মনে রাখতে হবে। গলনাঙ্ক হচ্ছে 188 ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা, 188 ডিগ্রি সেলসিয়াসে যদি আমি হচ্ছে চিনিকে গরম করি, তখন এটা কি করবে? এটা হচ্ছে গলা শুরু করবে। একটা বিষয় মাথায় রাখতে হবে, গ্লুকোজ থেকে সুক্রোজ হচ্ছে দ্বিগুণ মিষ্টি। এটি কোন কিসের ভিত্তিতে বলা হয়েছে? হাসান স্যারের বইতে আপেক্ষিক মিষ্টতা নিয়ে একটি টপিক রয়েছে। ওই টপিকে প্রত্যেকটি যে কার্বোহাইড্রেট বা সুগার যারা আছে তাদের যে আপেক্ষিক মিষ্টতা, যেমন স্যাকারিন, গ্লুকোজ, ফ্রুক্টোজ, সবার আপেক্ষিক মিষ্টতা নিয়ে টুকটাক কিছু সংখ্যা দ্বারা প্রকাশ করা হয়েছে। তো এখানে যদি আমরা দেখি গ্লুকোজ থেকে সুক্রোজ আসলে কি হয়? দ্বিগুণ মিষ্টি হয়।
গুরুত্বপূর্ণ কিছু তথ্য আমরা সুক্রোজ থেকে জেনে নেই। আমরা চিনি বলতে অ্যাজ এ হোল কি বুঝি? অ্যাজ এ হোল বুঝি হচ্ছে সুক্রোজকে। সুক্রোজ হচ্ছে সাধারণ খাবার চিনি। আচ্ছা, সংখ্যাগত তথ্য থেকে আমাদের জানতে হবে, প্রশ্ন আসে ইক্ষুর রসে কত পার্সেন্ট সুক্রোজ থাকে? ইক্ষুর রসে 15% বা 15% সুক্রোজ আমরা বিদ্যমান পাই। পাতায় যে কার্বোহাইড্রেটগুলো প্রস্তুত হয় সেগুলো আসলে কোন ঘরানার কার্বোহাইড্রেট? এগুলো হয় সাধারণত হচ্ছে সুক্রোজ। এবং এই সুক্রোজ কি করে? সুক্রোজ হচ্ছে বিভিন্ন অঙ্গে প্রবাহিত হয়। বিভিন্ন অঙ্গে যাওয়ার পরে সেখানে হচ্ছে তুমি মনে করো রাসায়নিক বিক্রিয়া হয়, বিক্রিয়া হলে ভেঙে সেটা গ্লুকোজে পরিণত হয়। কোষগুলো হচ্ছে গ্লুকোজকে শ্বসনের মাধ্যমে তুমি মনে করো হচ্ছে শক্তিতে হচ্ছে রূপান্তর করে। আচ্ছা, মেইনলি ইক্ষুতে পাওয়া যায় থেকে, আমরা তো জানি আমাদের যে চিনির কলগুলোতে আসলে চিনি যে তৈরি হয় মেইনলি কোথা থেকে তৈরি হয়? আমরা জানি ইক্ষু বা আখ থেকে তৈরি হয়, তাই একে ইক্ষু চিনি বা হচ্ছে বাট চিনি বলা হয় বা আখের চিনি বলা হয়। আমরা যদি দেখি পর্যাপ্ত পরিমাণে সুক্রোজ কোথায় থাকে? আখ, বিট, মেপল, আনারস এগুলোতে হচ্ছে পর্যাপ্ত পরিমাণে সুক্রোজ থাকে। সুক্রোজ আমরা কেন ব্যবহার করি? যে কোনো মিষ্টি খাদ্য তৈরিতে আমরা ব্যবহার করি, স্বচ্ছ সাবান তৈরিতে ব্যবহার করি, অক্সালিক অ্যাসিড তৈরিতে ব্যবহার করি। এখন সুক্রোজের ব্যবহারটা মেডিকেলে ভর্তি পরীক্ষার জন্য অনেক বেশি ইম্পর্ট্যান্ট। বইয়ে যখন এই ব্যবহারগুলো দেওয়া আছে, এখানে 3টি অপশন খুব সুন্দরভাবে আমরা কিন্তু একটা কি পাই প্রশ্নের জন্য পেয়ে যাই। এখানে হচ্ছে 3টা ব্যবহার দেওয়া আছে। চাইলে এখানে গ্লুকোজের কোন একটি ব্যবহার অ্যাড করে একটি প্রশ্ন কিন্তু করে ফেলা যায় যে নিচের কোনটি সুক্রোজের ব্যবহার নয়। তো এটাও আমরা একটু খেয়াল রাখবো, যেমনটা আমি বলেছিলাম যে মেডিকেল টার্মসগুলো আমরা হচ্ছে একটু খেয়াল করবো যে হ্যাঁ এই বিষয়গুলো ডক্টরদের চোখে পড়ার সম্ভাবনা থাকে। ঠিক সেমভাবে যেই জায়গাটাতে দাঁড়িয়ে আমরা 3টি অপশন অলরেডি যেখানে রেডি আছে ওখানে চাইলেই ইজিলি আরেকটা অপশন অ্যাড করে কিন্তু একটা প্রশ্ন বানিয়ে ফেলা যায়। সো যেখানে আমরা 3টা অপশন বা 3 প্রকার বা 3টা হচ্ছে উদাহরণ আছে বইতে দেওয়া, এই ধরনের পোর্শনগুলো কিন্তু ভালো করে পড়বো। তাহলে আরেকবার পড়ে নিই। মিষ্টি খাদ্য তৈরিতে সুক্রোজ ব্যবহৃত হয়, স্বচ্ছ সাবান তৈরিতে ব্যবহৃত হয়, সাবান তৈরিতে না কিন্তু শুধুমাত্র স্বচ্ছ সাবান যদি উল্লেখ করে তখন হচ্ছে আমরা সুক্রোজের কথা মাথায় রাখবো। আর হচ্ছে অক্সালিক অ্যাসিড তৈরিতেও হচ্ছে সুক্রোজ ইউজ করা হয়। আমরা যদি একটু কথা বলি সেলোবায়োজ নিয়ে। সেলোবায়োজ কি? সেলুলোজ, যেটা আমরা আরো কিছুক্ষণ পরে পড়বো। এই সেলুলোজ বা লিগনিনকে আমি যদি একটু আংশিকভাবে ভেঙে দেই তখন তুমি মনে করো যে পদার্থটা তৈরি হবে তাকে আমরা বলবো হচ্ছে সেলোবায়োজ। এই সেলোবায়োজটা কি? সেলোবায়োজ হচ্ছে আসলে এক ধরনের ডাইস্যাকারাইড পদার্থ। কি হয় সেলোবায়োজ কি দিয়ে গঠিত হয়? 2 অণু গ্লুকোজ, আমরা যদি বলি 2 অণু গ্লুকোজ, তাদের হচ্ছে তুমি মনে করো 1,4 লিঙ্কেজ দিয়ে গ্লাইকোসাইডিক বন্ড যখন গঠন করে বিটা 1,4 লিঙ্কেজ দিয়ে তারা যুক্ত হয়, যুক্ত হয়ে হচ্ছে সেলোবায়োজ গঠন করে। আচ্ছা, সেলোবায়োজ থেকে আমাদের কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নিতে হবে। সেলোবায়োজটা আসলে কি? এটি হচ্ছে সেলুলোজের গাঠনিক একক এবং কোষ প্রাচীরের একটি গাঠনিক উপাদান হিসেবেও এটি কাজ করে। এবং এটি কি? অবশ্যই একটি রিডিউসিং সুগার, দুঃখিত, এটি একটি রিডিউসিং সুগার। এটি কিন্তু মাথায় রাখতে হবে কোনটা রিডিউসিং সুগার কোনটা নন রিডিউসিং সুগার। আমরা জানি অলরেডি ডাইস্যাকারাইড সবাই হচ্ছে কি? রিডিউসিং সুগার। সো সেলোবায়োজ যেহেতু একটি ডাইস্যাকারাইড তাই এটি একটি রিডিউসিং সুগার। আচ্ছা, সেলোবায়োজের 2টি বিক্রিয়ার কথা আমাদের বইতে স্পেসিফিক্যালি লেখা আছে। আমরা যখন ইমালসিন এনজাইম এবং অ্যাসিডের সাথে সেলোবায়োজের বিক্রিয়া ঘটাই তখন কি হয়? সেলোবায়োজ পুরোপুরিভাবে ভেঙে যায়, ভেঙে যেয়ে 2 অণু গ্লুকোজে পরিণত হয়। আবার যখন আমরা ব্রোমিন পানি দিয়ে সেলোবায়োজকে জারিত করি তখন একটি অ্যাসিড তৈরি হয়, খুবই গুরুত্বপূর্ণ, সেলোবায়োনিক অ্যাসিড। এই 2টি বিক্রিয়া মেডিকেল ভর্তি পরীক্ষায় কিন্তু আসার মতো পয়েন্ট। সো এই বিক্রিয়া 2টি আমরা মাথায় রাখবো। তাহলে আমি একটু আরেকবার একটা বিক্রিয়া হচ্ছে রিপিট করি। সেলোবায়োজকে ভাঙার জন্য, সম্পূর্ণরূপে ভেঙে 2 অণু গ্লুকোজে পরিণত করার জন্য আমরা কোন সাবস্টেন্স ইউজ করি? ইমালসিন এনজাইম আর হচ্ছে অ্যাসিড, সাথে ব্রোমিন পানির বিক্রিয়াটা তো আমরা অলরেডি দেখলাম যে সেলোবায়োনিক অ্যাসিডে পরিণত করে। ডাইস্যাকারাইডের কথাবার্তা মোটামুটি শেষ। আমরা চলে আসবো হচ্ছে অলিগোস্যাকারাইড নিয়ে। যেসব কার্বোহাইড্রেটকে হাইড্রোলাইসিস করলে 3 থেকে 10 অণু মনোস্যাকারাইড পাওয়া যায় তাদেরকে আমরা কি বলতে পারি? তাদেরকে আমরা বলতে পারি হচ্ছে অলিগোস্যাকারাইড। আচ্ছা, এখন এই যে অলিগোস্যাকারাইডের মধ্যে আমরা হচ্ছে 3 ধরনের অলিগোস্যাকারাইড নিয়ে কথা বলবো: ট্রাইস্যাকারাইড, টেট্রাস্যাকারাইড এবং হচ্ছে পেন্টাস্যাকারাইড। তো ট্রাইস্যাকারাইডে কি থাকে? ট্রাইস্যাকারাইডকে যখন আমরা আদ্র বিশ্লেষণ করি স্বাভাবিকভাবে কি হয়? আদ্র বিশ্লেষণের কারণে 3টি মনোস্যাকারাইড একক পাওয়া যায়। এমন কতগুলো ট্রাইস্যাকারাইডের উদাহরণ হচ্ছে রাফিনোজ, রাবিনোজ এবং হচ্ছে রামিনোজ। তো এই যে
ট্রাইস্যাকারাইড পদার্থগুলো আছে, যেটা জানলাম বিশ্লেষণ করলে 3টা মনোস্যাকারাইড একক পেলাম। যখন আমরা বিশ্লেষণের পরে 4টি মনোস্যাকারাইড একক পাই, তখন আমরা তাকে বলি টেট্রাস্যাকারাইড। আমাদের বইতে টেট্রাস্যাকারাইডের উদাহরণ হিসেবে দেওয়া আছে স্কারডোজ এবং স্ট্যাপোজ। এরপরে আমরা যদি হচ্ছে পেন্টাস্যাকারাইড চিন্তা করি, পেন্টাস্যাকারাইডকে আদ্র বিশ্লেষণ করলে কি পাবো? অবশ্যই 5টি মনোস্যাকারাইড একক নিয়ে গঠিত, তুমি মনে করো একটা কার্বোহাইড্রেট, যেটা থেকে আমি আদ্র বিশ্লেষণ করলে 5টা মনোস্যাকারাইড পেলাম। এটার একটি উদাহরণ হচ্ছে ভার্বাকোজ। কথা বলবো পলিস্যাকারাইড নিয়ে। পলিস্যাকারাইডের কিছু বৈশিষ্ট্য আমাদের জানতে হবে, সেই সাথে আমরা পলিস্যাকারাইড কি, কত প্রকারে বিভক্ত, তা নিয়ে আমরা টুকটাক কিছু কথাবার্তা বলবো। পলিস্যাকারাইড কি? পলিস্যাকারাইড হচ্ছে বিজারণ ক্ষমতাহীন, পানিতে অদ্রবণীয় এবং হচ্ছে মিষ্টি নয়। অর্থাৎ আমরা যদি নন সুগার যে সাবস্টেন্সগুলো, যেটা আমি একদম ক্লাসের শুরুতে বলেছিলাম, নন সুগার যে সাবস্টেন্স, এগুলোই হচ্ছে আসলে পলিস্যাকারাইড। এদেরকে বিজারণ করা যায় না, অর্থাৎ এদের হচ্ছে কোনো রিডিউসিং গ্রুপ, অ্যালডিহাইড বা কিটোন গ্রুপ থাকে না। ফেলিং কিংবা বেনেডিক দ্রবণে এরা বিজারিত হয় না। এরা পানিতে অদ্রবণীয়, তুমি স্টার্চকে চাইলেই হচ্ছে পানিতে গুলাতে পারবা না। এবং এরা মিষ্টি নয়। স্টার্চ, গ্লাইকোজেন এরা কি না? এরা হচ্ছে কোনো মিষ্টি জাতীয় পদার্থ না। উদাহরণ এখানে আছে শ্বেতসার, গ্লাইকোজেন, সেলুলোজ, ইনুলিন, ডেক্সট্রিন, কাইটিন, হেমিসেলুলোজ। আমরা চেষ্টা করব প্রত্যেকটা উদাহরণে একটু কষ্ট করে মনে রাখার, কারণ সত্যি কথা বলতে গেলে মেডিকেল ভর্তি পরীক্ষায় যেমনটি বলেছি, কার্বোহাইড্রেট প্রকারভেদ থেকে কিন্তু এভাবেই প্রশ্ন আসে যে নিচের কোনটি পলিস্যাকারাইড নয়, নিচের কোনটি মনোস্যাকারাইড, বা হচ্ছে নিচের কোনটি ডাইস্যাকারাইড, অলিগোস্যাকারাইড, এভাবে প্রশ্ন আসে। এটির উদাহরণ কোনটি, এভাবে প্রশ্ন আসে। আবার যে প্রশ্নটা আসে সেটা হচ্ছে পলিস্যাকারাইড কত প্রকার। তো পলিস্যাকারাইড মেইনলি হচ্ছে 2 প্রকার। এক হচ্ছে হোমোপলিস্যাকারাইড, আবার হচ্ছে হেটেরোপলিস্যাকারাইড। জানতে হবে হোমোপলিস্যাকারাইডটি কি। হোমোপলিস্যাকারাইড হচ্ছে, দুঃখিত, হোমোপলিস্যাকারাইড হচ্ছে এরা একই প্রকার মনোস্যাকারাইড অণু নিয়ে গঠিত। অর্থাৎ যে পলিস্যাকারাইডটি রয়েছে এটি হচ্ছে একই প্রকার, তুমি মনে করো হচ্ছে যে মনোস্যাকারাইড অণু। যেমন আমরা যদি স্পেসিফিক্যালি হচ্ছে সেলুলোজের কথা বলি, সেলুলোজের যে পুরো বড় চেইনটা, বা আমরা যেহেতু পলিস্যাকারাইড বলতেছি অনেকগুলো মনোস্যাকারাইড আছে, তো এখানে একটাই মনোস্যাকারাইড কাজ করে। গ্লুকোজের অসংখ্য অণু একসাথে মিলিত হয়ে সেলুলোজ তৈরি করতেছে, যেমনটা হচ্ছে স্টার্চের জন্য, গ্লাইকোজেনের জন্য। আবার কিছু আছে হচ্ছে হেটেরোপলিস্যাকারাইড। এগুলিকে যখন আমরা ভাঙি, যেমন হেমিসেলুলোজ বা পেকটিন, এদেরকে আমরা যখন ভাঙি, সেলুলোজের মতো এমনটা হয় না যে আমরা সবকিছুই হচ্ছে গ্লুকোজ পাচ্ছি, সবগুলো মনোস্যাকারাইডই গ্লুকোজ পাচ্ছি। আমি হয়তো বা একটা মনোস্যাকারাইড গ্লুকোজ পাচ্ছি, একটা হয়তো বা ফ্রুক্টোজ পাচ্ছি, গ্যালাক্টোজ পাচ্ছি, এমনভাবে করে যারা হচ্ছে গঠিত হয়। অর্থাৎ একই চেনের ভিতরে 2 বা ততোধিক ধরনের মনোস্যাকারাইড যদি থাকে, তখন আমরা তাকে বলবো হচ্ছে হেটেরোপলিস্যাকারাইড। উদাহরণ হেমিসেলুলোজ এবং পেকটিন। এবার আমরা একটু কথা বলবো হচ্ছে স্টার্চ কিংবা শ্বেতসার নিয়ে। স্টার্চ আমাদের যে পড়ার টপিকগুলো রয়েছে, পড়ার টপিকগুলোর মধ্যে অত্যন্ত ইম্পর্টেন্ট একটি অংশ স্টার্চ, এবং স্টার্চ থেকে বিগত বছরগুলোতে কিন্তু বেশ ভালো অ্যামাউন্টেরই হচ্ছে প্রশ্ন এসেছে মেডিকেল এবং ডেন্টাল 2 ভর্তি পরীক্ষাতেই। স্টার্চকে আমরা তার গঠনের উপর ভিত্তি করে 2 ভাগে ভাগ করতে পারি। প্রথমে হচ্ছে অ্যামাইলেজ, 2 নাম্বার হচ্ছে অ্যামাইলোপেকটিন। কেমন? আচ্ছা, আমরা যদি একটু খেয়াল করি, অ্যামাইলেজ আমরা যদি দেখি যে এটি কতটি গ্লুকোজ অণু নিয়ে গঠিত হয়, 200 থেকে 1000টি গ্লুকোজ অণু নিয়ে অ্যামাইলেজ তৈরি হয়। এবং এরা যে লিঙ্কটা থাকে, এরা লিঙ্কেজ থাকে হচ্ছে কার্বন 1 এবং কার্বন 4 লিঙ্কেজ দিয়ে হচ্ছে এরা যুক্ত থাকে। আমরা যদি একটু পাশে তাকাই একটি ছবিতে, অ্যামাইলোজের গঠনটা যদি আমরা খেয়াল করি, দেখব এটি একটি শিকলের মতো একটি যৌগ, যার কোনো হচ্ছে শাখা প্রশাখা নেই, এবং 200 থেকে 1000 অনেকগুলো গ্লুকোজ অণু নিয়ে তারা কিন্তু হচ্ছে গঠিত হচ্ছে, এবং তারা পরস্পর যে গ্লাইকোসাইটিক বন্ধনটা দিয়ে যুক্ত থাকছে সেটি কি, কোনো একটি গ্লুকোজ অণুর 1 নাম্বার কার্বনের সাথে অপর একটি গ্লুকোজ অণুর 4 নাম্বার কার্বনের মধ্যে গ্লাইকোসাইটিক বন্ড ক্রিয়েট হয়েছে। অন দ্য কন্ট্রারি, আমরা যদি হচ্ছে অ্যামাইলোপেকটিন নিয়ে কথাবার্তা বলি, অ্যামাইলোপেকটিন হচ্ছে আরো বড়, 2000 থেকে প্রায় 2 লাখ গ্লুকোজ অণু নিয়ে অ্যামাইলোপেকটিন কিন্তু তৈরি হয়। এবং এত বড় একটি অণু, আমরা যদি একটু খেয়াল করি, এত বড় অণুতে শুধুমাত্র কি যে 1,4 লিঙ্কেজ দিয়ে যুক্ত থাকলেই হবে না। আমরা যদি অ্যামাইলোপেকটিনের গঠনের চিত্রটা একটু খেয়াল করে দেখি, এটা কিন্তু আবার শাখা প্রশাখা রয়েছে, তাই না? এখানে একটা চেইন না, অনেকগুলো চেইন নিজেদের মধ্যে অনেক ধরনের লিঙ্কেজ বা বন্ড দিয়ে হচ্ছে
যুক্ত থাকে। তো এই বন্ডগুলোকে আমরা সাধারণত দুই ভাগে ভাগ করতে পারি। কোনো একটা কার্বনের কোনো একটি গ্লুকোজ অণুর 1 নং কার্বনের সাথে অন্য একটি গ্লুকোজ অণুর 6 নং কার্বন যুক্ত থাকতে পারে, সেটাকে আমরা বলি হচ্ছে 1,6 লিঙ্কেজ। আবার কোনো একটি 1 নাম্বার কার্বনের সাথে অন্য একটি গ্লুকোজ অণুর 4 নাম্বার কার্বন যুক্ত থাকতে পারে, সেটাকে আমরা বলতেছি হচ্ছে 1,4 লিঙ্কেজ। তো আমরা যদি অ্যামাইলোপেকটিনের গঠনটা দেখি, অ্যামাইলোপেকটিনের গঠনটা আসলে কি হয় দেখো, নিচের দুইটা লাইন লাল কালিতে লেখা আছে যে অ্যামাইলোপেকটিনের অণু শৃঙ্খল শাখান্বিত, অর্থাৎ এর যে তুমি মনে করো শিকড়টি রয়েছে, এই চেনের কিছু শাখা প্রশাখা রয়েছে। আর অ্যামাইলেজের কথা যদি আমরা খেয়াল করি, অ্যামাইলোজ বা অ্যামাইলেজের জন্য হচ্ছে এর অণু শৃঙ্খল হচ্ছে অসাক। কিছু সংখ্যাগত তথ্য আমরা জেনে নেই। একটি স্টার্চের ওজনের 75 থেকে 80 ভাগই হচ্ছে অ্যামাইলোপেকটিন, অর্থাৎ যার অনুসংখ্যা বেশি সেই তো বেশি থাকবে। তাই স্টার্চ ওজনের জন্য 75 থেকে 80 ভাগই হচ্ছে অ্যামাইলোপেকটিন এবং 20 থেকে 25 ভাগ হচ্ছে অ্যামাইলোজ। জানতে হবে আলুর যে স্টার্চ তার কণিকা হচ্ছে সবচেয়ে বৃহত্তম এই পৃথিবীতে। অলরেডি আমরা আলু দেখে আসছি উপরে একটি ছবি। আর সেই সাথে হচ্ছে চালের যে স্টার্চ অর্থাৎ শস্য দানার যে স্টার্চগুলো থাকে সেগুলা কি হয়, এই স্টার্চ কণিকাগুলো হচ্ছে ক্ষুদ্রতম। এবার আমরা চলে আসি স্টার্চ বা শ্বেতসারের কাজগুলোতে। সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় তৈরি অধিকাংশ গ্লুকোজ কিসে পরিণত হয়, স্টার্চে রূপান্তরিত হয়। এই যে গ্লুকোজগুলো স্টার্চে রূপান্তরিত হয়, স্টার্চে রূপান্তরিত হয়ে কি হয়, স্টার্চে রূপান্তরিত হয়ে উদ্ভিদে সঞ্চয়ী খাদ্য, যেটা আমরা সেকেন্ড পয়েন্টে দেখতে পাচ্ছি যে সঞ্চিত খাদ্য হিসেবে স্টার্চ জমা থাকে। মাথায় রাখতে হবে গ্লুকোজ যে স্টার্চে হচ্ছে পরিণত হয়, কিছু কিছু অঙ্গে পরিণত হয়, যেমন আলুতে বা হচ্ছে বিভিন্ন ফলে বা বিভিন্ন শস্য দানায়, এগুলোতে কি হয় অনেক বেশি পরিমাণে স্টার্চ জমা হয়। এই যে আমরা শস্য দানা নিয়ে কথা বলতে বলতেই 3 নাম্বার পয়েন্টটি চলে আসলো। চাল, গম, ভুট্টা, আমরা ছবিতে পিছনে ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছি ভুট্টা, সামনে কিছু বেবিকর্ন ছিটানো, মাঝখানে হচ্ছে স্টার্চ যে পদার্থটা সাদা কালারের দানাদার তো একদমই না, পাউডারের মতো মিহি পদার্থ, উচ্চ আণবিক ভর বিশিষ্ট এই পদার্থটাকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো যেটা বলছিলাম যে চাল, গম, ভুট্টা, আলু, বার্লি বা বিভিন্ন যে শস্য দানা, এটার প্রায় 70 to 80% কি থাকে, স্টার্চ থাকে। স্টার্চের কোনো গন্ধ নেই, স্টার্চের কোনো হচ্ছে বর্ণ নেই, বা আমরা অ্যাজ এ হোল সাদা বর্ণ হিসেবে দেখতে পাচ্ছি। এটা কি সাদা নরম অদানাদার পাউডারের মতো। আচ্ছা, স্টার্চকে যখন আমরা আয়োডিন দ্রবণে বিক্রিয়া করাই, আয়োডিন দ্রবণে স্টার্চ কি বর্ণ ধারণ করে, নীল বর্ণ ধারণ করে। এটি মাথায় রাখতে হবে। মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রায় রেগুলারলি কিন্তু এই প্রশ্নটা আসে যে আয়োডিন দ্রবণে নীল বর্ণ ধারণ করে নিচের কোন পদার্থটি, অথবা স্টার্চ আয়োডিন দ্রবণে কোন বর্ণ ধারণ করে, আনসার হচ্ছে নীল বর্ণ। ফেলিং দ্রবণ কর্তৃক স্টার্চ বিজারিত হয় না, সেটা তো আমরা অলরেডি জানি, কারণ যেহেতু হচ্ছে স্টার্চের কোনো হচ্ছে ফ্রি হচ্ছে অ্যালডিহাইড বা কিটোন গ্রুপ নেই, তাই সে হচ্ছে বিজারিত হতে পারবে না। একটু কথা বলবো আমরা সেলুলোজ নিয়ে। সেলুলোজ কি? সেলুলোজের আবিষ্কারক হচ্ছেন ফরাসি একজন রসায়নবিদ যার নাম হচ্ছে পায়েন। উনি 1838 সালে সেলুলোজ আবিষ্কার করেন। সেলুলোজের গাঠনিক উপাদান গ্লুকোজ, কিন্তু এটার যে গাঠনিক উপাদানটা সেটা হচ্ছে আসলে বিটা ডি গ্লুকোজ। মেডিকেল ভর্তি পরীক্ষায় মাঝে মধ্যেই প্রশ্ন আসে যে কোথায় আমরা কত পার্সেন্ট কি পাই, কোথায় আমরা কত পার্সেন্ট হচ্ছে সেলুলোজ পাই। তো তুলায় পাই আমরা হচ্ছে 94%, সবচেয়ে বেশি। লিনেনে আমরা পাই হচ্ছে 90%, কাঠে আমরা পাই 60% এবং তৃণলতায় আমরা পাই 30 থেকে 40%। হাসান স্যারের বইতে আবার এক্সট্রা করে মাটিতে আমরা হচ্ছে কত পার্সেন্ট হচ্ছে সেলুলোজ পাই সেই সংখ্যাটাও কিন্তু হচ্ছে দেওয়া আছে। আচ্ছা, আমরা যদি একটু চিন্তা করি এই সংখ্যাগুলোকে আমরা একটি ছোট্ট ছন্দ দিয়ে মনে রাখতে পারি। ছন্দটি হবে তুলির ত্বক, তুলির ত্বক, তুলির তুতে তুলাদ বুঝাচ্ছি যেখানে 94% থাকছে, তুলির লি দিয়ে বুঝাচ্ছি লিনেন যেখানে 90% থাকছে, ত্বকের ত দিয়ে বুঝাচ্ছি হচ্ছে তৃণলতা, আর ক দিয়ে বুঝাচ্ছি হচ্ছে কাঠ। তাহলে আমরা উৎসগুলো খুব ইজিলি মনে রাখতে পারলাম, সাথে পার্সেন্টেজটাও একটু মনে রাখার চেষ্টা করলাম, কারণ এগুলো কিন্তু পরীক্ষায় আসে। আচ্ছা, আমরা জানি সেলুলোজ আমাদের দেহের পুষ্টিতে কোনো হচ্ছে কাজে আসে না, কারণ সেলুলোজ হজম করার মতো যে এনজাইমটি প্রয়োজন, যে এনজাইমটির নাম হচ্ছে আসলে সেলুলেজ এনজাইম, আমাদের পরিপাকতন্ত্রের যে এনজাইম তার মধ্যে অন্তর্ভুক্ত নয়। অর্থাৎ আমরা যদি কাঠ খেয়ে ফেলি কিংবা হচ্ছে হুটহাট করে একটু পাতা খেয়ে ফেললাম,
কোনো লাভ নেই, এটি আমাদের পৌষ্টিক নালীতে কোনোভাবেই হচ্ছে হজম হবে না। যেভাবে আমরা খেয়েছিলাম কিছুটা বিকৃত হয়ে ওইভাবেই হচ্ছে বের হয়ে যাবে, এখান থেকে আমরা কোনো পুষ্টি উপাদান পাবো না। কিন্তু গরু কিংবা ছাগল বা যত হচ্ছে তৃণভোজী উদ্ভিদ রয়েছে বা কাঠভক্ষণকারী যে অন্যান্য প্রাণী রয়েছে তাদের পেটে কি থাকে? তাদের পেটে হচ্ছে সেলুলোজ এনজাইম থাকে। এই সেলুলেজ এনজাইম থাকার কারণে কি করতে পারে? তারা সেলুলোজ হজম করতে পারে। সেলুলোজের কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আমাদের জানতেই হবে। মেডিকেল ভর্তি পরীক্ষায় সেলুলোজের বৈশিষ্ট্য থেকে বিগত বছরগুলোতে প্রশ্ন এসেছে। সেলুলোজ কি? সেলুলোজ হচ্ছে একটি গন্ধহীন, স্বাদহীন, সাদা এবং কঠিন জৈব রাসায়নিক পদার্থ। জৈব রাসায়নিক পদার্থ তো আমরা জানি, সাথে আমাদের মাথায় রাখতে হবে যেহেতু এটি একটি পলিস্যাকারাইড, তাই পলিস্যাকারাইডের যে নর্মাল যে ধর্মগুলো আছে, গন্ধহীন, স্বাদহীন, এই পদার্থগুলো বা এই যে বৈশিষ্ট্যগুলো এগুলো কিন্তু তার মধ্যেও বিদ্যমান। আমরা জানি পলিস্যাকারাইডগুলো সাধারণত হচ্ছে কি হয়? উচ্চ আণবিক ভর বিশিষ্ট হয়। এর আণবিক ওজন প্রায় 2 লক্ষ থেকে কয়েক লক্ষ ডালটন, আমরা ডালটনে হিসাব করি। আচ্ছা, এটি পানি বা কোনো ধরনের সাধারণ যে দ্রবণ, এতে আমরা হচ্ছে দ্রবণীয় করতে পারি। অর্থাৎ আমরা যদি সেলুলোজকে হচ্ছে পানিতে মিশাই, প্রপারলি যদি মিশানো হয় তাহলে হচ্ছে এটা পানিতে দ্রবণীয় হবে। আবার যদি খেয়াল করি, সেলুলোজের যে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যের মধ্যে একটি বিক্রিয়া আছে যেটি হচ্ছে আয়োডিন দ্রবণ বিক্রিয়া। আমরা অলরেডি স্টার্চের জন্য পড়ে এসেছি যে আয়োডিনে কি হয়, আয়োডিনে আমরা যখন হচ্ছে আয়োডিন দ্রবণ বিক্রিয়া করি স্টার্চের সাথে, একটি হচ্ছে বৈশিষ্ট্যপূর্ণ বর্ণ দেখায়, তাই না? তো সেলুলোজ এই আয়োডিন দ্রবণের সাথে বিক্রিয়ায় কোনো ধরনের হচ্ছে রং বা বর্ণ দেয় না। সেলুলোজ সাধারণত কি? সেলুলোজ হচ্ছে একটি শক্ত ফাইবারের মতো, এটি শক্ত এবং হচ্ছে ফাইবারের মতো। সেলুলোজ সম্পর্কে আমরা আরও জানি, যেহেতু এটি একটি পলিস্যাকারাইড তাই এটি মিষ্টি নয় এবং এতে কি থাকে না? কোনো হচ্ছে বিজারণক্ষম গ্রুপ না থাকার কারণে এটি নন রিডিউসিং সুগার, অর্থাৎ বিজারণ ক্ষমতাহীন। আমরা কথা বলবো সেলুলোজ আসলে কি কি ক্ষেত্রে ব্যবহৃত হয়। সেলুলোজের ব্যবহার একদম 3 স্টার লেভেলের ইম্পর্টেন্ট মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য। অ্যাসিটেট ফটোগ্রাফিক ফিল্ম এবং যে নাইট্রেট বিস্ফোরক, এই দুটি তৈরিতে কি তৈরি হয়? সেলুলোজ ব্যবহৃত হয়। উদ্ভিদের কোষ প্রাচীর প্রধান উপাদানই হচ্ছে সেলুলোজ। এরপরে আমাদের যে কাগজ রয়েছে, যে কাগজে আমরা লিখি বা যে কাগজে আমরা হচ্ছে কি করি, আমাদের যে বইগুলো ছাপাই, এই যে কাগজগুলো, এই কাগজগুলোর মেন উপাদান কি? মেন উপাদান হচ্ছে সেলুলোজ। প্লাস আমাদের যে বস্ত্রশিল্প, বস্ত্রশিল্পেরও প্রধান উপাদান কি? প্রধান উপাদান হচ্ছে সেলুলোজ। কেন? আমাদের বস্ত্রশিল্পের প্রধান উপাদান তো আসলে হচ্ছে তুলা। তুলায় কি পড়েছিলাম? আগের স্লাইডে যদি আমরা খেয়াল করি, তুলায় আমরা পড়েছিলাম যে 94% কি থাকে? 94% হচ্ছে পুরাটাই হচ্ছে তুলার সেলুলোজ দ্বারা নির্মিত। তার মানে কি? বস্ত্রশিল্পের প্রধান উপাদান হিসেবে যদি আমরা সেলুলোজকে বলি তাহলে অবাক হওয়ার কিছু নেই। এরপরে নির্মাণ সামগ্রী বা আসবাবপত্র তৈরিতে আমাদের যে ফার্নিচারগুলো রয়েছে সবগুলোই আসলে কি আমরা বলি হচ্ছে সেগুন কাঠ বা আমের কাঠ বা যে কোনো কাঠ। বাট আসলে কাঠ বলতে আমরা কি বুঝি? কাঠ বলতে আমরা কিন্তু সেলুলোজই বুঝি। আর সাথে হচ্ছে বিভিন্ন নির্মাণ সামগ্রী ইউজ করা হয়। এরপর আমরা যে টিস্যু পেপার ইউজ করি, সেই টিস্যু পেপার বা ল্যাবরেটরিতে ইউজ করা বিভিন্ন ফিল্টার পেপার বা আমরা যে প্যাকেজিং করি, এই প্যাকেজিংয়ের যে দ্রব্যসমূহ আছে, এই দ্রব্যসমূহগুলা কাদের দিয়ে তৈরি হয়? এই সেলুলোজ দিয়ে কিন্তু তৈরি হচ্ছে। এবার চলে আসি গ্লাইকোজেন বা প্রাণীজ স্টার্চ নিয়ে। গ্লাইকোজেনকে আমরা নাম দিয়েছি প্রাণীজ স্টার্চ। কেন এই নামটি দেওয়া হয়েছে? কারণ উদ্ভিদের দেহে স্টার্চ যেমন প্রধান সঞ্চয়ী খাদ্য হিসেবে জমা থাকে, ঠিক সেম ভাবে আমাদের দেহে বা আমরা যদি বলি আমাদের প্রাণীদের দেহে যে সঞ্চিত প্রধান খাদ্য উপাদান থাকে সেটাকে বলা হয় হচ্ছে গ্লাইকোজেন। তাই আমরা একে অপর নাম দিয়েছি প্রাণীজ স্টার্চ। এখন আমাদের দেহের, এই প্রাণী দেহের কোথায় সঞ্চিত খাদ্য উপাদান হিসেবে জমা থাকে? প্রাণী দেহের যে যকৃত রয়েছে এবং যে মাংসপেশি রয়েছে, যে মাসল রয়েছে, এই দুটো জায়গায় গ্লাইকোজেন জমা থাকে। আবিষ্কারক হচ্ছেন ফরাসি শারীরতত্ত্ববিদ ক্লড বার্নার্ড। গ্লাইকোজেন কি দিয়ে গঠিত হয়? গ্লাইকোজেন গঠিত হয় হচ্ছে আলফা ডি গ্লুকোজের পলিমার চেইন দিয়ে। আচ্ছা, একটু যদি আমরা খেয়াল করি পাশের যে চিত্রটা, গ্লাইকোজেন স্টোরেজ আর হচ্ছে গ্লুকোজ আর ফ্রুক্টোজের স্টোরেজের নিয়ে হচ্ছে কিছু কথাবার্তা বলা হয়েছে। গ্লুকোজগুলো ইন্টেস্টাইনাল ট্র্যাক্টে এসে কি হয়? গ্লাইকোজেন হিসেবে জমা হয়। কোথায় চলে যায়? চলে যায় হচ্ছে হলো লিভারে আর হচ্ছে হলো মাসলে। আর পাশের যদি আমরা হলুদ কালারের চিত্রে খেয়াল করি, যেগুলো হচ্ছে ফ্রুক্টোজ থাকে,
এগুলো হচ্ছে কি হয় বা গ্লুকোজ পদার্থ হিসেবে থাকে, এগুলো যদি হচ্ছে ইন্টেস্টাইনাল ট্র্যাক্টে আসে তখন এদের একটা বড় অংশ কিসে পরিণত হয়, গ্লাইকোজেনে পরিণত হয় তো অবশ্যই, এবং কোথায় স্টোর করা থাকে, লিভারে এবং হচ্ছে মাসেলে প্রায় সমান সমানভাবেই হচ্ছে স্টোর করা থাকে। আচ্ছা, এটা গেল হচ্ছে আমার অ্যাজ এ হোল আমি গ্লাইকোজেন স্টোরেজ সম্পর্কে একটু আইডিয়া পেলাম। আচ্ছা, আমরা গ্লাইকোজেনের ভিতরে ফিরে আসি। গ্লাইকোজেনের যেহেতু এটি একটি পলিস্যাকারাইড, তার এর আণবিক ওজন অনেক বেশি হয় এবং আণবিক ওজন প্রায় 50 লক্ষ ডাল্টনের কাছাকাছি। গ্লাইকোলাইসিসের মাধ্যমে কি হয়, গ্লুকোজে পরিণত হয়। আচ্ছা, একটু খেয়াল করে বলি, যদি আমরা একটু খেয়াল করি যে আমাদের যে গ্লাইকোজেন থাকে, এই গ্লাইকোজেনগুলো গ্লাইকোজেনোলাইসিস বা হচ্ছে তুমি মনে করো এই প্রক্রিয়ার মাধ্যমে বা গ্লাইকোজেন ভেঙে যাওয়া, আমরা যদি খেয়াল করি গ্লাইকোজেন দিয়ে তো গ্লাইকোজেন বোঝাচ্ছি, লাইসিস দিয়ে আমরা বোঝাচ্ছি হচ্ছে ভেঙে যাওয়া। তো এই প্রসেসটার মাধ্যমে কি হয়, এরা হচ্ছে আমাদের সঞ্চিত খাদ্য যে গ্লাইকোজেন থাকে সেটা আমাদের দরকারের সময় কিসে পরিণত হয়, গ্লুকোজে পরিণত হয়। যেমন এই চান্স আমি একটু বলে ফেলি, আমরা যখন হচ্ছে উপোস থাকি, বিভিন্ন ধর্মে উপোস থাকার নিয়ম রয়েছে বা মুসলমানদের হচ্ছে রোজা থাকার নিয়ম রয়েছে। তো আমরা যখন রোজা থাকি বা উপোস থাকি, আমরা টোটালি হচ্ছে পানি পান করছি না বা হচ্ছে কোনো খাদ্যদ্রব্য গ্রহণ করছি না। এখন তখন কি হয়, আমাদের বডিতে একটি অ্যাকিউট স্কারসিটি বা আমি যদি বলি যে একটি সাময়িক বা একটি তাৎক্ষণিক গ্লুকোজের অভাব দেখা দেয়। তো এই গ্লুকোজটা তখন কোথা থেকে আসে, এই গ্লুকোজটা গ্লাইকোজেনোলাইসিস প্রক্রিয়ার মাধ্যমে গ্লাইকোজেন ভেঙে যায়। তো কি হয়, আমাদের লিভারে যে গ্লাইকোজেনগুলো জমা থাকে সেগুলা ভেঙে ভেঙে গ্লুকোজে পরিণত হয়, এবং গ্লুকোজে পরিণত হয়ে কি করে, আমাদের শরীরে শক্তি যে তাৎক্ষণিক ঘাটতিটা হয়েছে সেই ঘাটতিটাকে, যতক্ষণ পর্যন্ত আমরা নতুন করে কোনো খাদ্যদ্রব্য না খাচ্ছি, পরিপাক হচ্ছে এবং গ্লুকোজ পাচ্ছে, ততক্ষণ পর্যন্ত এই সঞ্চিত গ্লাইকোজেনগুলোই কিন্তু আমাদের বডির যে সেলগুলাকে হচ্ছে বাঁচিয়ে রাখে। এবং এটা যদি আমরা আর একটু এলাবোরেট করি, যদিও এটা হচ্ছে জুলজির টপিক, তারপর আমি এখানে বলে ফেলি, আমাদের মস্তিষ্ক যে রান করার যদি আমরা বলি, মস্তিষ্কের প্রধান শক্তির উপাদান বা প্রধান খাদ্যদ্রব্যই হচ্ছে কিন্তু গ্লুকোজ ছাড়া অন্য কোনো কিছুতেই কিন্তু আমাদের যে মস্তিষ্ক রয়েছে সেটা কিন্তু রান করতে পারে না। আমরা যদি বলি এটি কি করে, এটি ঠান্ডা পানিতে হচ্ছে সাসপেনশন তৈরি করতে পারে। এটি হচ্ছে গ্লাইকোজেনের একটি অন্যতম গুরুত্বপূর্ণ রাসায়নিক ধর্ম যদি আমরা বলি। প্লাস আমরা অলরেডি আয়োডিন দ্রবণ নিয়ে 2বার কথা বলেছি যে স্টার্চে এক ধরনের বর্ণ দেয়, সেলুলোজ হচ্ছে কোনো বর্ণই দেয় না। গ্লাইকোজেন কি করে, গ্লাইকোজেন হচ্ছে আয়োডিন দ্রবণে লালচে বেগুনি বর্ণ ধারণ করতে পারে। আচ্ছা, পেশিতে যে সঞ্চিত গ্লাইকোজেন থাকে সেটা হচ্ছে আমাদের পেশির কাজে শক্তি যোগায়। আমরা যখন হচ্ছে দৌড়াদৌড়ি করি, অনেকক্ষণ ধরে হচ্ছে দৌড়াচ্ছি বা হাঁটছি, তখন ওই পেশি ইনস্ট্যান্ট যে শক্তি তৈরি করতে হয় সেই শক্তির কাজটা আসলে হচ্ছে গ্লাইকোজেন যোগায়। এরপরে যদি আমরা খেয়াল করি, যকৃতের যে গ্লাইকোজেন আছে, এই যকৃতের গ্লাইকোজেনটা গ্লুকোজে পরিণত হয়, গ্লুকোজে পরিণত হয়ে রক্তে প্রবাহিত হয়। প্লাস এটি কি করে, এটি হচ্ছে গ্লুকোজের যে রক্তে স্বাভাবিক মাত্রা নিয়ন্ত্রণ, মানে মাত্রা যে রয়েছে সেটাকে নিয়ন্ত্রণ করে। একটু বলি, গ্লুকোজের স্বাভাবিক মাত্রা নিয়ন্ত্রণ করা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ আমাদের বডিতে যদি রক্তে গ্লুকোজের পরিমাণ অনেক বেশি বেড়ে যায়, এটার কারণে আমাদের বডিতে যে ক্লিনিক্যাল কন্ডিশনটি দেখা যায় তার নাম হচ্ছে ডায়াবেটিস মেলাইটাস, বা আমরা অ্যাজ এ হোল ব্রড হেডিংয়ে যদি আমরা বলি হচ্ছে ডায়াবেটিস। তো এই ডায়াবেটিসের যে সমস্যাটা কখন হয়, আমাদের যদি হচ্ছে বডিতে গ্লুকোজের স্বাভাবিক মাত্রার থেকে অসংখ্য বেশি পরিমাণ গ্লুকোজ যদি রক্তে চলে আসে। তো যকৃত কি করে, যকৃত হচ্ছে যখনই গ্লুকোজের হচ্ছে স্বাভাবিক মাত্রা অনেক বেশি বেড়ে যায়, তখন যকৃত বিভিন্ন রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে এটিকে গ্লাইকোজেনে পরিণত করে ব্লাড থেকে হচ্ছে গ্লুকোজগুলোকে সরিয়ে নেয়, তাই আমাদের ডায়াবেটিসের দিকে যেতে পারে না। আবার যখন আমার যেমনটি বললাম, উপোস বা রোজা রাখার দিনগুলোতে যখন হচ্ছে কি হয়, যখন হচ্ছে গ্লুকোজের হঠাৎ করে অ্যাকিউট একটি স্কারসিটি বা হচ্ছে তাৎক্ষণিক প্রয়োজন হয়, তখন কি করে, এই যে পাশের চিত্রে আমরা দেখতে পাচ্ছি যে প্যানক্রিয়াস থেকে হচ্ছে গ্লুকাগন হরমোন বের হয়ে এই যে গ্লাইকোজেন থাকে, গ্লাইকোজেনের উপরে ক্রিয়া করে, বিভিন্নভাবে ক্রিয়া করে আমাদের গ্লাইকোজেনটাকে গ্লুকোজে পরিণত করে। গ্লুকোজে পরিণত করার কারণে রক্তে যদি গ্লুকোজের মাত্রা কমে যায়, সেটাকে আবার হচ্ছে নর্মালে নিয়ে আসে। এই হচ্ছে আমার অ্যাজ এ হোল গ্লুকোজ নিয়ে কথাবার্তা। আমরা কথা বলবো হচ্ছে কার্বোহাইড্রেট ডেরিভেটিভস নিয়ে। আমরা তো কার্বোহাইড্রেট সম্পর্কে অনেক কিছু জানলাম, আমাদের আরেকটু জানতে হবে হচ্ছে কার্বোহাইড্রেট ডেরিভেটিভস নিয়ে। কার্বোহাইড্রেট ডেরিভেটিভসগুলো কি? মূল গঠনে
কোনো তুমি মনে করো রাসায়নিক পরিবর্তন হয়েছে বা কোনো কার্যকর গ্রুপ যুক্ত হয়েছে, এমন যে সিচুয়েশনে যে কার্বোহাইড্রেটগুলো তৈরি হয় সেগুলোকে আমরা বলতেছি হচ্ছে, নতুন ধরনের কিছু কার্বোহাইড্রেট তৈরি হলে তাকে আমরা বলি হচ্ছে কার্বোহাইড্রেট ডেরিভেটিভস। আচ্ছা, এই যে কার্বোহাইড্রেট ডেরিভেটিভস, কি কি কার্বোহাইড্রেট রয়েছে? এই কার্বোহাইড্রেট ডেরিভেটিভসের মধ্যে রয়েছে হচ্ছে কাইটিন। কাইটিন কি? কাইটিন হচ্ছে, আমরা অসংখ্যবার আসলে কাইটিন নিয়ে কথাবার্তা শুনবো আমরা প্রাণীবিদ্যা যখন পড়বো বা উদ্ভিদবিদ্যা যখন পড়বো। কাইটিন মেইনলি কি? কাইটিন হচ্ছে নাইট্রোজেন ঘটিত এক ধরনের হচ্ছে পলিস্যাকারাইড। এই যা পলিস্যাকারাইডগুলো কি করে? পতঙ্গ, কাঁকড়া, লবস্টার, ছত্রাক এগুলোর কোষ প্রাচীরের গাঠনিক উপাদান হিসেবে কাজ করে। আমরা যদি গ্যালাক্টোস্যামিনের কথা বলি, আমাদের বডিতে যে তরুণাস্থি রয়েছে বা কন্ড্রোসাইট, যেটাকে আমরা হচ্ছে বলি হচ্ছে নরম হাড়, আমাদের নাকে, তারপরে হচ্ছে কানের যে পিনা, এই অংশে যে তরুণাস্থিগুলো রয়েছে, এই তরুণাস্থিগুলো মেনলি তৈরি হয় গ্যালাক্টোস্যামিন নামে এক ধরনের কার্বোহাইড্রেট ডেরিভেটিভ দিয়ে। পাশাপাশি গ্যালাক্টোস্যামিন কি করে? গ্যালাক্টোস্যামিন হচ্ছে নিজে হচ্ছে পলিস্যাকারাইড বা হচ্ছে কাইটিন তৈরি করতে পারে। আচ্ছা, আমাদের অ্যাজ এ হোল যদি আমরা বলি কার্বোহাইড্রেটের যে শ্রেণী বিভাগ, কার্বোহাইড্রেটের টপিক অলমোস্ট হচ্ছে শেষ হয়ে এসেছে। আমরা যদি একটু কার্বোহাইড্রেট থেকে একটু যদি হচ্ছে রিভিউ করতে চাই যে বিগত বছরগুলোতে কি কি প্রশ্ন এসেছে, আমরা কয়েকটা টপিক নিয়ে একটু চাইলে আলোচনা করতে পারি। যেমন মেডিকেল ভর্তি পরীক্ষা 2018-19 সালে একটি প্রশ্ন এসেছে যে গ্লুকোজ সম্পর্কে কোনটি সত্য নয়। প্রথম যে অপশনটি ছিল সেটা হচ্ছে এটি একটি রিডিউসিং সুগার, অবশ্যই হচ্ছে এটি কি, এটি হচ্ছে হলো সত্য। 2 নাম্বার পয়েন্টে ছিল একে আখের চিনি বলা হয়, এটি সত্য নয়। এটা গ্লাইকোজেন হিসেবে হচ্ছে তুমি মনে করো সঞ্চিত থাকে, হ্যাঁ গ্লুকোজ গ্লাইকোজেন হিসেবে সঞ্চিত থাকতে পারে। আরেকটি হচ্ছে ভিটামিন সি তৈরিতে প্রয়োজন হয়, অবশ্যই ভিটামিন সি তৈরিতে প্রয়োজন হয়। এই ধরনের প্রশ্ন কিন্তু আসে। আবার মেডিকেল ভর্তি পরীক্ষায় যদি আমি খেয়াল করি 2016-17 সালে মেডিকেল ভর্তি পরীক্ষায় 2016-17 সালে প্রশ্ন এসেছিল যে রিডিউসিং সুগার কোনটি? অপশন দেওয়া ছিল স্টার্চ, সুক্রোজ, গ্লুকোজ, সেলুলোজ। তো এখান থেকে আমরা ইজিলি কিন্তু বলতে পারছি যে যেগুলো পলিস্যাকারাইড আছে, যেমন হচ্ছে স্টার্চ, এরপরে হচ্ছে সেলুলোজ, এরা কি? এরা রিডিউসিং সুগার না, আমরা অলরেডি জানি। বাকি যে অপশন দুইটা থাকে হচ্ছে সুক্রোজ এবং হচ্ছে গ্লুকোজ। এখন সুক্রোজ আর গ্লুকোজের মধ্যে যদি আমরা একটু খেয়াল করি, আমরা দেখব এই যে সুক্রোজ আর গ্লুকোজের মধ্যে গ্লুকোজটাই হচ্ছে হলো রিডিউসিং সুগার। কেন? সুক্রোজ আমরা অলরেডি পড়ে আসছি, এটা ডাইস্যাকারাইড হওয়ার পরেও এটি কি? এটা হচ্ছে বিজারণক্ষম সুগার নয়। প্রশ্ন আসে উদ্ভিদের প্রধান ডাইস্যাকারাইড কি? উদ্ভিদের প্রধান ডাইস্যাকারাইড কি? তো এখানে হচ্ছে অপশনে দেওয়া ছিল ম্যালটোজ, ম্যানোজ, ল্যাকটোজ, সুক্রোজ। আমরা অলরেডি জানি, আমরা যখন হচ্ছে সুক্রোজ পড়েছি, আমরা একটু সুক্রোজের স্লাইডে চলে যাই, একটু যদি খেয়াল করি, হ্যাঁ সুক্রোজের স্লাইডে আমরা অলরেডি চলে এসেছি। দেখো, পাতায় প্রস্তুত কার্বোহাইড্রেটকে সুক্রোজ হিসেবে বিভিন্ন অঙ্গে প্রবাহিত করা হয়। অর্থাৎ কি? অর্থাৎ হচ্ছে আমাদের উদ্ভিদে একদম প্রধান যে ডাইস্যাকারাইডটা, সেটা অবশ্যই কি? সেটা অবশ্যই হচ্ছে সুক্রোজ। মাঝে মধ্যে আসে নিচের কোনটা হচ্ছে পলিস্যাকারাইডের উদাহরণ। হ্যাঁ, তো আমরা যদি হচ্ছে ওই ছকটায় চলে যাই, একটু যদি আমরা খেয়াল করি, আমরা এখনই হচ্ছে ছকটি দেখতে পারবো। এই যে এই ছকটার কথা বলছিলাম যে নিচের কোনটি হচ্ছে পলিস্যাকারাইড। তো অপশনে দেওয়া ছিল হচ্ছে ফ্রুক্টোজ, সুক্রোজ, গ্যালাক্টোজ, সেলুলোজ। তো খুব ইজি কিন্তু প্রশ্ন আসতেছে মেডিকেল ভর্তি পরীক্ষা 2015 সালের প্রশ্ন এটা। ফ্রুক্টোজ, সুক্রোজ, গ্যালাক্টোজ, সেলুলোজ। প্রশ্নটা হচ্ছে পলিস্যাকারাইড কোনটি? খুব ইজিলি কিন্তু জানা যাচ্ছে এখানে পলিস্যাকারাইড আসলে হয় কারা? আসলে হয় হচ্ছে হলো সেলুলোজ। প্রশ্ন এসেছে রিডিউসিং সুগার বা হচ্ছে হলো বিজারণক্ষম চিনি কোনটা? অপশন দেওয়া আছে হচ্ছে নিচের কোনটা হচ্ছে রিডিউসিং সুগার। অপশন দেওয়া হচ্ছে স্টার্চ, সুক্রোজ, গ্লুকোজ, সেলুলোজ। অলরেডি এই প্রশ্নটি নিয়ে আমরা হচ্ছে আলোচনা করে ফেলছি। আবার উল্টা করেও 2014 সালে প্রশ্ন এসেছে যে গ্লুকোজ আসলে কি ধরনের যৌগ? ঠিক আছে, গ্লুকোজ কি নন রিডিউসিং সুগার? অবশ্যই না। এটা কি ট্রায়োজ? অবশ্যই না। এটা কি হেপ্টোজ? অবশ্যই না। এটা আসলে কি? এটা হচ্ছে এক ধরনের হেক্সোস পদার্থ। ঠিক আছে, যেহেতু 6টা কার্বন আছে তাই হচ্ছে আমরা হেক্সোস বলতেছি। তো আমরা অ্যাজ এ হোল কার্বোহাইড্রেটের ঘুরে ফিরে কি দেখতেছি? কার্বোহাইড্রেটের ঘুরে ফিরে এমন সব জায়গা থেকে প্রশ্ন আসতেছে যেই জায়গাগুলো কি, যে জায়গাগুলো হচ্ছে আসলে ওই সেম জায়গাগুলোই। আসলে বোটানিতে আমি একটু যদি বলি, বোটানির কোশ্চেনের প্যাটার্নে আমরা যদি খেয়াল করি যে বিগত বছরগুলোতে যে জায়গা থেকে প্রশ্ন এসেছে, পরবর্তী বছরগুলোতেও সেই জায়গা থেকেই প্রশ্ন আসছে বা আসবে।
কিন্তু একই প্রশ্ন হয়তো বা হুবহু পরিবর্তন, মানে হুবহু দিয়ে দিচ্ছে না, কিছুটা পরিবর্তন করে দিচ্ছে, কিন্তু ঘুরে ফিরে কার্বোহাইড্রেটের যে টপিকগুলো থেকে হচ্ছে প্রশ্ন করা হয় সেই টপিকগুলোই কিন্তু ঘুরে ফিরে সেম থাকতেছে। আমরা বারবার কোনটা রিডিউসিং সুগার, নন রিডিউসিং সুগার, নিচের কোনটা গ্লুকোজ সম্পর্কে সত্য, গ্লুকোজ সম্পর্কে মিথ্যা, কাকে প্রাণিজ স্টার্চ বলা হচ্ছে, রক্তে গ্লুকোজের স্বাভাবিক মাত্রা কে নিয়ন্ত্রণ করতেছে, এগুলা নিয়ে হচ্ছে যত কথাবার্তা, সব কথাবার্তা কিন্তু আলটিমেটলি কার্বোহাইড্রেট রিলেটেড যে টপিকগুলো এই জায়গা থেকে আসছে। সো আমরা এই টপিকগুলো যদি একটু ভালোভাবে পড়ি, আমার মনে হয় কার্বোহাইড্রেটের যে প্রিপারেশনটা অনেক বেশি পুঙ্খানুপুঙ্খভাবে নেওয়া সম্ভব। তাহলে আমাদের কার্বোহাইড্রেটের যে পোর্শনটা আছে আপাতত আমরা শেষ করে দিলাম। কার্বোহাইড্রেট শেষ করার পরে আমাদের যে এখন ক্লাসের যে টপিকটা নিয়ে আমরা আলোচনা করব, টপিকটা একটু রিলেটিভলি কার্বোহাইড্রেটের যে ছোট, কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য এই রিসেন্ট ইয়ার্সগুলোতে যদি হচ্ছে আমরা খেয়াল করি অনেক বেশি প্রশ্ন কিন্তু এসেছে। আমরা যে টপিকটি নিয়ে আলোচনা করব অলরেডি স্লাইডের ছবি দেখে বুঝতে পারছো, আমরা তেল জাতীয় পদার্থ বা স্নেহ বা চর্বি জাতীয় পদার্থ লিপিড নিয়ে হচ্ছে আলোচনা করব। আমরা যদি জিজ্ঞাসা করি যে লিপিডটা আসলে কি, কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেনের সমন্বয়ে যে তুমি মনে করো হচ্ছে পদার্থ গঠিত হয়, তাকে আমরা কি বলতেছি, তাকে আমরা হচ্ছে স্নেহ জাতীয় যে পদার্থটা, তাকে আমরা বলি হচ্ছে লিপিড। এখন রাসায়নিকভাবে লিপিডকে আমরা কিভাবে প্রকাশ করতে পারি? রাসায়নিকভাবে আমরা লিপিডকে প্রকাশ করতে পারি অ্যালকোহল এবং ফ্যাটি অ্যাস্টারের, তুমি মনে করছো ফ্যাটি অ্যাসিডের অ্যাস্টার হিসেবে যেটা থাকে তাকেই হচ্ছে আমরা কিন্তু লিপিড বলে অভিহিত করি। এবার আমরা চলে আসব লিপিডের কিছু বৈশিষ্ট্য সম্পর্কে আমরা জানার চেষ্টা করব। লিপিড হচ্ছে একটি বর্ণহীন, গন্ধহীন এবং স্বাদহীন পদার্থ। মাথায় রাখতে হবে এর কোনো বর্ণ নেই, এর কোনো গন্ধ নেই এবং এর কোনো স্বাদ নেই। এভাবে আমি যখন পড়াই তখন কিছু স্টুডেন্ট প্রশ্ন করে যে ভাইয়া আসলে গরুর চর্বির তো স্বাদ আছে, আমরা যখন হচ্ছে কোনো একটা কিছু রান্না করি এটার মধ্যে যদি গরুর মাংসে যদি একটু চর্বি থাকে, মাংসটা আসলে হচ্ছে চর্বিহীন যে মাংস রান্না তার থেকে অনেক বেশি মজা হয়। আসলে ভাই চর্বি তো শুধুমাত্র একমাত্র হচ্ছে লিপিড না, আর চর্বির হচ্ছে নিজের হচ্ছে কোনো স্বাদ নাই, এটা কিছু পদার্থ নিঃসৃত করে যেটার কারণ হচ্ছে আমাদের পুরো রান্নাটা স্বাদ হয়, সেটা টোটালি আলাদা একটা কথা। কিন্তু আমাদের অ্যাজ এ হোল জানতে হবে যে লিপিড কি। লিপিড হচ্ছে বর্ণহীন, গন্ধহীন এবং স্বাদহীন। লিপিড পানিতে প্রায় অদ্রবণীয়। প্রায় অদ্রবণীয় কথাটা লেখা আছে হচ্ছে হাসান স্যারের বইতে, আজিবুর স্যারের বোটানি বই বা হচ্ছে আজমল স্যারের বোটানি বইতে সরাসরি অদ্রবণীয় লেখা। আমরা সবসময় জানি তেলের সাথে কি হয়, পানি তো মিশতে পারে না। আমরা যদি একটা কোনো কন্টেনারের মধ্যে তেল নেই এবং পানি নেই, এরপর যদি মিশ্রণ করার চেষ্টা করি, মিশ্রণ কিন্তু হবে না, এরা আলাদা আলাদা লেয়ারে অবস্থান করবে। আচ্ছা, এরা যদি পানিতে অদ্রবণীয় হয়, কিছু না কিছু একটাতে তো হচ্ছে দ্রবণীয় হবে। এখন লিপিড সাধারণত হচ্ছে যে জৈব দ্রাবকগুলো রয়েছে, যেমন ইথার, অ্যালকোহল, বেনজিন, ক্লোরোফর্ম, অ্যাসিট্রন এবং হচ্ছে পেট্রোলিয়াম, যেমন হচ্ছে অকটেন, ডিজেল, এই ধরনের যে হচ্ছে পদার্থ আছে এগুলোতে হচ্ছে তুমি মনে করো দ্রবণীয় হয়। আচ্ছা, এরা সাধারণত কি হিসেবে বিরাজ করে? এরা সাধারণত ফ্যাটি অ্যাসিডের অ্যাস্টার হিসেবে বিরাজ করে। আচ্ছা, লিপিড কি হয়? লিপিড জেনারেলি হচ্ছে পানির চেয়ে হালকা হয় এবং এই কারণে কি হয়, পানিতে ভাসে। আমরা যদি হচ্ছে পানির সাথে তেল মিশানোর হচ্ছে যদি ট্রাই করি, আমরা দেখতে পারবো দুইটা লেয়ারে ভাগ হয়ে যাবে। নিচের লেয়ারে হচ্ছে পানি থাকে এবং পানি থেকে হালকা হওয়ার কারণে কি হয়, তেলটা হচ্ছে উপরের লেয়ারে অবস্থান করে। এবার আসি, আমরা যদি লিপিডকে হাইড্রোলাইসিস করি, একদম শেষ পর্যন্ত হাইড্রোলাইসিস করে এদেরকে ভাঙতে ভাঙতে একদম শেষ পর্যন্ত যদি নিয়ে যাই, আমরা পাবো, ভালো করে শুনে রাখো, ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল। অর্থাৎ সব লিপিডকেই আমরা যদি হচ্ছে ভেঙে আমরা কিসে পরিণত করতে পারি, ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলে পরিণত করতে পারি। চলে আসি, লিপিডের আণবিক ওজন যত বাড়বে তার গলনাঙ্ক তত বৃদ্ধি পাবে। অর্থাৎ যত বেশি ওজন হবে সেটার তুমি মনে করো গলাতে বা তরলে পরিণত করতে আমাদের কিন্তু আরো বেশি পরিমাণে হচ্ছে তাপ দিতে হবে। কিন্তু একটি মজার বিষয় হচ্ছে লিপিডের স্পেসিফিক বা নির্দিষ্ট কোনো হচ্ছে গলনাঙ্ক নেই। নির্দিষ্ট কোনো গলনাঙ্ক নেই বলতে আমরা কি বুঝি? কিছু লিপিড কক্ষ তাপমাত্রায় কি থাকে, শক্ত অবস্থায় থাকে, কঠিন অবস্থায় থাকে, কিছু হচ্ছে তরল থাকে। তো এই যে সিচুয়েশনটা, তো আমরা
সরাসরি বলতে পারি না যে সব লিপিডেরই একটি জেনারেল গলনাঙ্ক আছে। তো গলনাঙ্ক রিলেটেড কথাবার্তা আমরা আরও বলবো, তেল এবং চর্বি নিয়ে কিছু কথাবার্তা বলবো আমরা পরের স্লাইডে। যদি একটু খেয়াল করি, লিপিডের কাজ আছে, লিপিডের কাজের যে পরের স্লাইডটা, চর্বি তেলের পার্থক্য নিয়ে আমরা হচ্ছে কিছু এলাবোরেট কথাবার্তা বলবো। তার আগে আমরা একটু এক নজরে লিপিডের কাজগুলো দেখে যাই। লিপিডের কাজ মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, কোন জাতীয় লিপিডগুলো উদ্ভিদ দেহে সঞ্চিত খাদ্য হিসেবে জমা থাকে? চর্বি এবং তেল জাতীয় যে লিপিড রয়েছে তারা উদ্ভিদ দেহে সঞ্চিত খাদ্য হিসেবে স্টোর করে রাখে। বিভিন্ন ধরনের যে তেল বীজগুলো রয়েছে, যেমন হচ্ছে সরিষা বা সয়াবিন, এগুলো যখন আমরা ঘানিতে ভাঙি তখন এখান থেকে আমরা সয়াবিনের তেল পাই, সরিষার যে তেল পাই। তো এই যে পদার্থগুলো আসলে হচ্ছে কোথায় থাকে? এই পদার্থগুলো হচ্ছে বিভিন্ন তেল বীজের মধ্যে হচ্ছে জমা থাকে। আবার যখন হচ্ছে অঙ্কুরোদ্গম হয়, অঙ্কুরোদ্গমের সময় যে ভ্রূণটা বা যে হচ্ছে অঙ্কুরোদ্গমের যে টিস্যুগুলো, এদের খাদ্যরূপে হচ্ছে লিপিড গ্রহীত হয়, কারণ অঙ্কুরোদ্গমের জন্য অনেক বেশি শক্তির হচ্ছে প্রয়োজন হয়। এবং লিপিডকে যদি আমরা বিজারণ করি, জেনারেলি প্রোটিন কিংবা হচ্ছে যে শর্করা আছে তাদের থেকে, তুমি মনে করো হচ্ছে লিপিডকে বিজারণ করলে অনেক বেশি শক্তি বা অনেক বেশি হচ্ছে এটিপি কিন্তু তৈরি হয়। এরপরে যদি আমরা খেয়াল করি, ফসফোলিপিড বা তুমি মনে করো হচ্ছে এই যে ফসফোলিপিড আছে, এটি হচ্ছে আমাদের বডিতে হচ্ছে বিভিন্ন মেমব্রেন রয়েছে। হ্যাঁ, তো বিভিন্ন মেমব্রেন, যেমন হচ্ছে আমরা ফ্লুইড মোজাইক নিয়ে কথা বলবো, আমরা হচ্ছে ইউনিট মেমব্রেন নিয়ে কথা বলবো কোষের স্ট্রাকচারের ক্লাসে। সেল স্ট্রাকচারের যে ক্লাসগুলো রয়েছে, কোষের গঠন এবং হচ্ছে যে বংশগতি বস্তু, ওই চ্যাপ্টারে আমরা দেখা যাবে যে হচ্ছে এগুলো নিয়ে কথাবার্তা বলতেছি। তো ফসফোলিপিড হচ্ছে তুমি মনে করো একদম বিভিন্ন মেমব্রেনের প্রধান গাঠনিক উপাদান হিসেবে কাজ করে। মোম জাতীয় যে লিপিড রয়েছে, মোম জাতীয় লিপিডগুলো পাতার যে বহিরাবরণ বা আমরা যেটাকে বলি হচ্ছে কিউটিকল, আমাদের জানতে হবে কিউটিকল। কিউটিকলটা কি? কিউটিকল হচ্ছে এক ধরনের মোম জাতীয় লিপিড। আচ্ছা, এখানে আমি একটু যদি রিভাইজ করার চেষ্টা করি, কার্বোহাইড্রেট পার্টে আমরা জেনে আসলাম কাইটিন সম্পর্কে। তাহলে এখন থেকে আমরা যাতে কনফিউজড না হই, কাইটিন কি? কাইটিন হচ্ছে এক ধরনের কার্বোহাইড্রেট ডেরিভেটিভ বা হচ্ছে পলিস্যাকারাইড, এটা হচ্ছে কার্বোহাইড্রেট রিলেটেড। আর যখন আমরা কিউটিকল নিয়ে কথা বলবো, কিউটিকলটা কি? কিউটিকলটা হচ্ছে এক ধরনের লিপিড জাতীয় পদার্থ। আমরা যদি একদম স্পেসিফিক্যালি বলি, সেটা হচ্ছে মোম জাতীয় লিপিড। কেমন? আচ্ছা, এই যে মোম জাতীয় লিপিড, তুমি মনে করো হচ্ছে এটা কি করে? কিউটিকল তৈরি করে পাতার যে আবরণটা, পাতার আবরণ তৈরি করে এবং অতিরিক্ত প্রস্বেদন রোধ করে। যদি অতিরিক্ত প্রস্বেদন হয়, সেক্ষেত্রে গাছ হচ্ছে ডিহাইড্রেটেড হয়ে মরে যাওয়ার সম্ভাবনা থাকে। সো অতিরিক্ত প্রস্বেদনটাকে লিপিড হচ্ছে বা কিউটিকল হচ্ছে রোধ করে দেয়। আচ্ছা, কিছু এনজাইমের ক্ষেত্রে লিপিড হচ্ছে প্রস্থেটিক গ্রুপ হিসেবে কাজ করে। কোন লিপিডটি কাজ করে? ফসফোলিপিড কাজ করে। সালোক সংশ্লেষণে গ্লাইকোলিপিড বেশ হচ্ছে বিশেষ ভূমিকা পালন করে, আমরা পরবর্তীতে দেখব। এবং লিপিড প্রোটিনের সাথে যুক্ত হয়ে লিপোপ্রোটিন গঠন করে। এই লিপোপ্রোটিন শক্তি উৎপাদন প্রক্রিয়ার সাথে সরাসরিভাবে কি থাকে? যুক্ত থাকে। আচ্ছা, রাসায়নিক গঠন অনুযায়ী আমরা লিপিডকে 3 ভাগে ভাগ করতে পারি। প্রথমে সরল লিপিড, এরপরে হচ্ছে যৌগিক লিপিড, এরপর হচ্ছে উৎপাদিত লিপিড। আমরা যদি চিন্তা করি সরল লিপিডের উদাহরণগুলো কি কি, প্রত্যেকটারই 3টা করে উদাহরণ দেওয়া আছে। আমরা সবগুলা উদাহরণ একটু মনে রাখার চেষ্টা করব, কারণ মেডিকেল ভর্তি পরীক্ষায় সরাসরি এভাবে প্রশ্ন আসে, নিচের কোনটা যৌগিক লিপিড নয়, বা নিচের কোনটা যৌগিক লিপিড, কোনটা উৎপাদিত লিপিড, কোনটা সরল লিপিড নয়। এভাবে সত্য মিথ্যা টাইপের প্রশ্ন কিন্তু চলে আসে। এবং একটু খেয়াল করে দেখো, প্রত্যেকটাতেই কি 3টা করে হচ্ছে উদাহরণ দেওয়া আছে। তো এইটাতে বইয়ের এই অংশতে যখন একজন ডক্টরের চোখ যাবে, চাইলেই কি করতে পারে, যেটা অলরেডি আমি ক্লাসে বলেছি প্রথম অংশে, যে চাইলেই অন্য কোনো একটা অপশন এখানে বসাই দিয়ে কিন্তু ইজিলি এখান থেকে একটা প্রশ্ন বের করে নিয়ে আসা সম্ভব। তাহলে সরল লিপিডগুলো আমরা কিভাবে মনে রাখবো? সরল লিপিড মনে রাখার জন্য আমরা মাথায় রাখবো হচ্ছে চর্বি, তেল এবং হচ্ছে মোম। যৌগিক লিপিডের জন্য অনেক ধরনের যৌগিক লিপিড আছে, শুধুমাত্র বইয়ের এই অংশে 3টা লিপিডের নাম বলা আছে, ফসফোলিপিড, গ্লাইকোলিপিড এবং হচ্ছে সালফোলিপিড। আচ্ছা, উৎপাদিত কিছু লিপিড রয়েছে, স্টেরয়েডস, টারপিনস, রাবার, এরা হচ্ছে উৎপাদিত লিপিডের আন্ডারে পড়ে। যেমনটা বলছিলাম প্রথমে, লিপিডের কোনো নির্দিষ্ট গলনাঙ্ক নেই, তাই এক এক তাপমাত্রায় লিপিড এক এক রকম থাকতে পারে। যেমন কক্ষ তাপমাত্রায় বা 20 ডিগ্রি সেলসিয়াসে যারা চর্বি, তারা কঠিন বা অর্ধকঠিন সিচুয়েশনে থাকে,
যারা তেল তারা হচ্ছে কক্ষ তাপমাত্রায় তরল থাকে। তো এই চর্বি এবং তেলের মধ্যে আসলে আমরা পার্থক্যটা একটু পড়ে ফেলি। চর্বি কি হয়? চর্বিতে সাধারণত যে ফ্যাটি অ্যাসিডের শিকলটা থাকে সেই ফ্যাটি অ্যাসিডের শিকলটা হয় খুবই লম্বা, এবং তেলের ক্ষেত্রে যে ফ্যাটি অ্যাসিডের শিকলটা থাকে সেই ফ্যাটি অ্যাসিডের শিকলটা হয় হচ্ছে খাটো। এরপরে যদি আমরা খেয়াল করি, ফ্যাটি অ্যাসিডেরও দুইটা ভাগ আছে, একটা হচ্ছে সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড আর একটা হচ্ছে অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড। চর্বির জন্য আমরা মাথায় রাখবো চর্বিতে থাকে হচ্ছে সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড, আর তেলের জন্য কি পড়তে হবে? তেলের জন্য পড়তে হবে অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড। মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রশ্নটা আসতে পারে এভাবে যে নিচের কোন লিপিডটি বা নিচের কোন সরল লিপিডটি আসলে কি হয় সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড ধারণ করছে বা অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড চেইন ধারণ করছে, অথবা কার যে ফ্যাটি অ্যাসিড শিকলটা কার জন্য হচ্ছে খাটো আবার কার জন্য হচ্ছে লম্বা। তো এই ধরনের প্রশ্ন কিন্তু ইজিলি আসতে পারে। তাপমাত্রা নিয়ে অলরেডি আমরা কথাবার্তা বলে ফেলছি যে কক্ষ তাপমাত্রায় চর্বি হচ্ছে কঠিন বা অর্ধকঠিন পজিশনে থাকে, তেল হচ্ছে ডিরেক্টলি তরল থাকে, আমরা দেখতে পারি। আচ্ছা, গলনাঙ্ক চর্বির ক্ষেত্রে হচ্ছে অনেক বেশি। একটু যদি খেয়াল করি, যেমনটি বলছিলাম যে নির্দিষ্ট কোনো গলনাঙ্ক নেই, চর্বির জন্য গলনাঙ্ক হচ্ছে অনেক বেশি, প্রায় 70 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। চর্বি গলানোর জন্য প্রায় 70 ডিগ্রি সেলসিয়াস হচ্ছে তুমি মনে করো কি লাগে, টেম্পারেচার লাগে। কিছু উদাহরণ দেওয়া আছে, যেমন হচ্ছে লরিক অ্যাসিড, স্টিয়ারিক অ্যাসিড, লিনেটিক অ্যাসিড। এরা সাধারণত কি, এরা হচ্ছে সাধারণত হচ্ছে তুমি মনে করো সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড। এদেরকে আমরা যখন হচ্ছে গলানো ট্রাই করব বা গলনাঙ্কে নিয়ে যেতে চাবো, আমার 70 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি টেম্পারেচার কিন্তু প্রোভাইড করতে হবে। আমরা যদি তেলের কথা চিন্তা করি, তেলের জন্য গলনাঙ্কটা খুবই কম, মাত্র 5 ডিগ্রি সেলসিয়াসে। আমার যদি টেম্পারেচার অনেক বেশি কমে যায়, টেম্পারেচার কমে গিয়ে যদি প্রায় 5 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি চলে যায়, তখন হচ্ছে তুমি মনে করো হইলো কি হবে, ধরো 5 ডিগ্রি সেলসিয়াসে আমার টেম্পারেচার চলে আসলো, তখনও পর্যন্ত হচ্ছে তেলটা হলো কি থাকবে, তরলই থাকবে। একটু যদি আমরা হিসাব করি, শীতের দিনে অনেক সময় দেখা যায় নারিকেলের তেল জমে যায় বা জমে যায়, একটা অর্ধকঠিন বা হচ্ছে এই পজিশনে থাকে। তুমি যদি জাস্ট ওই তেলের মধ্যে 5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হচ্ছে প্রদান করো, তেলটা হচ্ছে কিন্তু তুমি মনে করো গলে যাবে। তো এই যে তুমি মনে করো অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড হওয়ার কারণে এই ধর্মটা হচ্ছে প্রকাশ করে। এখন অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড কি কি আছে? অলিক অ্যাসিড আছে, লিনোলিক অ্যাসিড আছে, এগুলো আমরা উদাহরণ একটু জেনে রাখলাম অ্যাজ এ হোল। তো এখন বাস্তবিক যে উদাহরণগুলো আছে, বাস্তবিক উদাহরণগুলো যদি আমরা একটা খেয়াল করি, উদাহরণ হচ্ছে উদ্ভিদের চর্বি, পাম অয়েল আছে, নারিকেল তেল আছে। একটু খেয়াল করে দেখো, নারিকেল তেল কি হয়, একটু শীত পড়লে কিন্তু হচ্ছে তুমি মনে করো জমে যায়। অপরদিকে তুমি যদি উদাহরণ খেয়াল করো তেলের, ভোজ্য তেল, এই ভোজ্য তেল কিন্তু বা সয়াবিন তেল আমরা যদি খেয়াল করি, সয়াবিন তেল কিন্তু শীতের সময় হচ্ছে জমে যায় না। মেইনলি পার্থক্যটা কিন্তু এই কারণেই হয়, কারণ নারিকেল তেল কি, নারিকেল তেল হচ্ছে, যদিও আমরা বলতেছি তেল, এটা আসলে কি, এটা আসলে হচ্ছে চর্বি ঘরানার একটি হচ্ছে পদার্থ। আরও আছে চর্বিতে উদাহরণ মাখন, ঘি, তারপর হচ্ছে প্রাণীজ যে চর্বি রয়েছে সেগুলো, আর সাথে হচ্ছে মাছের তেল। মাছের তেল বলতে আমরা অনেক সময় কড লিভার অয়েল কি বুঝি, এগুলো সবই হচ্ছে চর্বি যে সেক্টরটা এটার আন্ডারে পড়ে। এই ব্রড হেডলাইনে আমরা কথা বলতে পারি। আমরা কাজ করব হচ্ছে মোম নিয়ে। মোম চর্বিও না, তেলও না। মোমের বিষয়টা কি? মোম হচ্ছে এক ধরনের উপাদান। কিভাবে গঠিত হয়? ফ্যাটি অ্যাসিডে ট্রাইহাইড্রিক অ্যালকোহলের পরিবর্তে আমি যদি মনোহাইড্রিক অ্যালকোহল বিশিষ্ট কোনো উপাদানকে অ্যাড করি, তাহলে ওই একসাথে যে এস্টারীভূত হলে যে পদার্থটা তৈরি হয় তাকে আমরা কি বলতেছি? তাকে আমরা বলতেছি হচ্ছে মোম। এখন আমরা পাশে একটা মোমের ছবি দেখতে পাচ্ছি, আমরা সবাই মোমবাতি চিনি, তাই না? তো মোমকে আমি কখন হচ্ছে পানিতে যদি হচ্ছে দিয়ে দেই, মোম কি পানিতে গুলে যায়? পানিতে গুলে যায় না। তার মানে কি, মোম হচ্ছে পানিতে অদ্রবণীয়, এবং এদের যে চেইনটা থাকে ফ্যাটি অ্যাসিড চেইনটা, এই ফ্যাটি অ্যাসিড চেইনটা হচ্ছে অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড দিয়ে তৈরি। জানতে হবে এরা কি, এরা রাসায়নিকভাবে নিষ্ক্রিয়, এরা জেনারেলি কোনো রাসায়নিক বিক্রিয়া দেয় না। এটার কারণটা হচ্ছে এদের যে লং হাইড্রোকার্বন যে চেইনটা থাকে বা ফ্যাটি অ্যাসিড, অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিডের যে চেইনটা থাকে, এই চেনে কোনো ডাবল বন্ড থাকে না। তাই ডাবল বন্ড না থাকার কারণে এরা কি করতে পারে না, এরা হচ্ছে তুমি মনে করো হলো কোনো বিক্রিয়া করতে পারে না, এরা রাসায়নিকভাবে নিষ্ক্রিয়। এখন এখান থেকে কিছু সংখ্যাগত তথ্য আমাদের অবশ্যই পড়তে হবে। আমরা যখন ফ্যাটি অ্যাসিডের পরিসর নিয়ে কথা বলবো, ফ্যাটি অ্যাসিডের পরিসরে
আমাদের জানতে হবে হচ্ছে কার্বন কত থেকে কত থাকে। ফ্যাটি অ্যাসিডের জন্য কার্বন থাকে হচ্ছে 14 টু কার্বন 36। অ্যালকোহলের পরিসরটাও জানতে হবে, যেহেতু আমরা বলতেছি হচ্ছে মনোহাইড্রিক অ্যালকোহল ইউজ করতেছি আমরা। তো অ্যালকোহলের যে পরিসরটা হয়, অ্যালকোহলের পরিসরটা হয় হচ্ছে কার্বন 16 থেকে কার্বন 36। মনে রাখার জন্য আমরা এইভাবে মনে রাখবো। দেখো দুইটার জন্যই কিন্তু ফ্যাটি অ্যাসিড এবং হচ্ছে অ্যালকোহল দুটার জন্যই কার্বন পরিসরের লাস্ট যে মানে রেঞ্জের যে পয়েন্টটা সেটা হচ্ছে হলো 36 নাম্বার কার্বন পর্যন্ত। কিন্তু আমরা কনফিউশন ক্রিয়েট করে ফেলি আসলে হচ্ছে ফার্স্ট মানে রেঞ্জের যে ফার্স্ট কার্বনটা আছে তাকে নিয়ে। তো আমরা আজকে থেকে মনে রাখবো ফ্যাটি এটাতেও হচ্ছে ফ আছে বা এফ আছে, 14 এটাতেও ফ কিংবা হচ্ছে এফ আছে। তাহলে এফ দিয়ে আমরা মনে রাখতে পারি। ফ্যাটি অ্যাসিডের জন্য এফ, ফ্যাটি অ্যাসিড মনে পড়লে যদি আমাদের এফ মনে পড়ে আমরা হচ্ছে মনে করব 14। তার মানে হচ্ছে 14 টু 36 যে পরিসরটা কার্বনে সেটা হচ্ছে ফ্যাটি অ্যাসিডের পরিসর। আর অ্যালকোহলের জন্য তো আমরা বুঝতেই পারতেছি অ্যালকোহল হচ্ছে 16 থেকে স্টার্ট হচ্ছে। প্লাস এখানে আরেকটি সংখ্যাগত তথ্য রয়েছে, এক অণু মোমে 24 থেকে 36টা হচ্ছে কার্বন পরমাণু থাকে। এটাও আমাদের মাথায় রাখতে হবে। এবার আমরা কথা বলবো হচ্ছে মোমের কাজ নিয়ে। মোম কি করে? আমরা সাধারণত জানি হচ্ছে মোমের কাজ হচ্ছে মোমবাতি তৈরি করা। না, মোমের এছাড়া আরো অসংখ্য কাজ রয়েছে, যেমন হচ্ছে উদ্ভিদ অঙ্গের উপরিতলে প্রতিরোধক হিসেবে কাজ করে, যেটা আমরা একটু আগে পড়ে আসলাম। মোম জাতীয় কিউটিকল কি করে? উদ্ভিদের যে পাতা এর উপরিতলে একটা প্রতিরোধক হিসেবে কাজ করে। মোম সাধারণত কোথায় থাকে? উদ্ভিদের কাণ্ড, তারপরে হচ্ছে বোটা, পাতা এবং ফলের উপর একটা প্রতিরোধক স্তর হিসেবে কাজ করে। উদ্ভিদের কোষ প্রাচীরে যে কিউটিন এবং সুবেরিন জাতীয় পদার্থ থাকে তারা আসলে কি? তারা কেমিক্যালি মোম জাতীয় পদার্থ। 4 নম্বর পয়েন্ট, আমরা সবাই জানি মোম থেকে মোমবাতি তৈরি করা হয় এবং কিছু প্রসাধন শিল্পেও বা কসমেটিক্সেও কি হয়? মোম ব্যবহৃত হয়। আচ্ছা, এবার আমরা কথা বলবো হচ্ছে ট্রাইগ্লিসারাইড নিয়ে। এক অণু গ্লিসারলের সাথে 3 অণু ফ্যাটি অ্যাসিড যদি যুক্ত হয় তখন তাকে হচ্ছে ট্রাইগ্লিসারাইড বলা হয়। এবং এই সাথে হচ্ছে এই বিক্রিয়াটি যখন হয়, বিক্রিয়াটি হওয়ার সময় 3 অণু পানি তৈরি হয়, এই জন্য একে একটি ডিহাইড্রেশন বিক্রিয়া বলা হয়। আচ্ছা, আমরা জানি এটার নাম হচ্ছে ট্রাইগ্লিসারাইড। প্রবলেমটা হয় মেডিকেল ভর্তি পরীক্ষায় বা কোনো হচ্ছে মক টেস্টে আমরা যখন হচ্ছে আনসার দাগাতে যাই তখন অপশনে দেওয়া থাকে নিচের কোনটি সত্য, 1 অণু গ্লিসারলের সাথে 3 অণু ফ্যাটি অ্যাসিড। আবার অনেক সময় উল্টিয়ে দেওয়া থাকে 3 অণু গ্লিসারলের সাথে 1 অণু ফ্যাটি অ্যাসিড। একটু খেয়াল করে দেখো আসলে সত্য কোনটা? 1 অণু গ্লিসারল সাথে হচ্ছে 3 অণু ফ্যাটি অ্যাসিড। কিন্তু অপশনে যদি দেওয়া থাকে 3 অণু গ্লিসারল এবং 1 অণু ফ্যাটি অ্যাসিড, একটু খেয়াল রাখতে হবে সংখ্যাটা কার জন্য কোনটা। ফ্যাটি অ্যাসিড থাকবে 3টা, গ্লিসারল থাকবে 1টা। এখন তোমরা এখানে যে ভুলটা করো, ট্রাইগ্লিসারিড বা ট্রাইগ্লিসারাইড এই লাইনটা থেকে না কেন যেন মনে হয় গ্লিসারল থাকবে হচ্ছে 3টা। বিষয়টা আসলে এরকম কোনো কিছু না। সো এটা একটু খেয়াল রাখতে হবে, যেহেতু নামটা এমন এবং হচ্ছে সংখ্যাগুলো হচ্ছে এরকম ভাবেই আছে। সো এখানে যদি ভুল হয়ে যায় আসলে খুব একটা বেশি মানে তোমাদেরকেও দোষ দেওয়া যায় না, এটা কনফিউশন হওয়ার মতো একটা জায়গা, আমি ক্লিয়ার করে দিলাম, এটা একটু মাথায় রাখতে হবে। আচ্ছা, আমরা এতক্ষণ ধরে ফ্যাটি অ্যাসিড নিয়ে কথাবার্তা বলছি, আমরা একটু জানার চেষ্টা করি ফ্যাটি অ্যাসিডটা আসলে কি। ফ্যাটি অ্যাসিড হলো একটি হাইড্রোকার্বন চেইন যার মাথায় হচ্ছে একটি কার্বক্সিল গ্রুপ থাকে। আচ্ছা, জানা গেল। এখন ফ্যাটি অ্যাসিড চেইনে যদি কোনো ডাবল বন্ড না থাকে তাকে আমরা বলি হচ্ছে স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড। মাথায় রাখতে হবে, কোনো ফ্যাটি অ্যাসিড চেইনে যদি ডাবল বন্ড না থাকে তাকে আমরা বলি স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড। বইতে সরাসরি উদাহরণ দেওয়া আছে স্টিয়ারিক অ্যাসিডের। ফ্যাটি অ্যাসিডের যে হাইড্রোকার্বন চেইন আছে সেটাতে যদি আবার ডাবল বন্ড থাকে তখন তাকে আমরা বলতেছি হচ্ছে আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড। উদাহরণ কতগুলো আমরা জানতে হবে, লিনোলেইক অ্যাসিড, লিনোলেনিক অ্যাসিড, এগুলো হচ্ছে আনস্যাচুরেটেড বা অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিডের উদাহরণ। এগুলো কিন্তু ভর্তি পরীক্ষা উদাহরণগুলো আসে। এবার আমরা চলে আসি সিজ এবং ট্রান্স ফ্যাটি অ্যাসিড নিয়ে। ফ্যাটি অ্যাসিডের 2টা কার্বন অ্যাটমের মধ্যে যে ডাবল বন্ডটা থাকে তাদের সাথে হচ্ছে হাইড্রোজেন অ্যাটম যুক্ত থাকে। এই হাইড্রোজেন অ্যাটম যদি একই দিকে থাকে তাকে বলা হয় হচ্ছে সিস ফ্যাটি অ্যাসিড, আর যদি একটা অপরটার উল্টো দিকে থাকে তাকে বলা হয় হচ্ছে ট্রান্স ফ্যাটি অ্যাসিড। মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য এতটুকু জানলেই
এনাফ। এখন কথা হচ্ছে যে সিস যে ফ্যাটি অ্যাসিডগুলো আছে, যেমন হচ্ছে অলিভ অয়েল আমরা কি জানি, আমাদের দেহের জন্য অলিভ অয়েল কিন্তু খুবই উপকারী। এবং ট্রান্স যে ফ্যাটি অ্যাসিডগুলো আছে, যেগুলো হচ্ছে প্রক্রিয়াজাত খাদ্য বা প্রক্রিয়াজাত খাদ্যে যে ফ্যাটি অ্যাসিডগুলো ইউজ করা হয়, যেমন আমি যদি একটা ছোট উদাহরণ দিই, ডালডা হচ্ছে একটা ট্রান্স ফ্যাটি অ্যাসিডের উদাহরণ। ডালডা সাধারণত কি হয়, দেহের জন্য অপকারী হয়। আমরা সরল লিপিড নিয়ে কম বেশি কিছু কথাবার্তা বললাম। যুগ্ম লিপিডের কিছু আমরা পোর্শন পড়ে ফেলি। যুগ্ম লিপিডের মধ্যে বা কনজুগেটেড লিপিডের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ফসফোলিপিডসগুলো কি কি? গ্লিসারল, ফ্যাটি অ্যাসিড এবং ফসফেটের সমন্বয়ে যে লিপিডটি গঠিত হয় তাকে বলা হয় হচ্ছে ফসফোলিপিডের একটি উদাহরণ আমাদের বোটানি বই, জুলজি বই সব জায়গায় আছে, সেটা হচ্ছে লেসিথিন অনেক কাজ করে। আমরা যখন হচ্ছে উদ্ভিদের শারীরতত্ত্বের প্রক্রিয়া পড়ব তখন দেখব যে আয়ন এক্সচেঞ্জ করার সময় লেসিথিন হচ্ছে একটা প্রোটিন ক্যারিয়ার হিসেবে কাজ করে। সেফালিন অনেক কাজ করে, প্লাজমালোজেন অনেক কাজ করে। তো আমরা পাশের ছবিতে হচ্ছে একটা কি দেখতে পাচ্ছি, একটা হচ্ছে আমরা যদি বলি ফ্লুইড মোজাইক মডেলের যে লিপিড হচ্ছে লিপিড বাইলেয়ার যদি একটু খেয়াল করি, এটার উপরে দেখো একটা হচ্ছে হাইড্রোফিলিক একটি হেড রয়েছে, যেটা হচ্ছে পোলার। এই পোলারটা আসলে হলো ফসফেট গ্রুপ দিয়ে তৈরি। তো আমরা যখন ফ্লুইড মোজাইক মডেল নিয়ে পড়াশোনা করব বা করেছি, তখন আমরা হচ্ছে এটা সম্পর্কে আরো একটু ক্লিয়ারলি জানতে পারবো। তো ফসফোলিপিডের কিছু কাজ বা ভূমিকা আমরা যদি একটু দেখে নিই। কোষ ঝিল্লি, বিভিন্ন কোষ অঙ্গাণুর যে ঝিল্লির গাঠনিক উপাদান আছে সেটাতে তুমি মনে করো হচ্ছে এরা থাকে। এরা আয়ন বাহক হিসেবে কাজ করে, যেটা আমি অলরেডি বলে ফেলেছি যে লেসিথিন হচ্ছে খনিজ লবণ পরিশোষণের সময় কোষের ভিতর থেকে বাহিরে হচ্ছে ধনাত্মক বা ঋণাত্মক যে কোনো আয়নকে ট্রান্সপোর্ট করতে হেল্প করে। কিছু এনজাইমের প্রস্থেটিক গ্রুপ হিসেবেও কিন্তু কি করে, লিপিড হচ্ছে কাজ করে বা ফসফোলিপিড কাজ করে। ফসফোলিপিড রক্ত জমাট বাঁধতে হেল্প করে। কোষের যে ভেদ্যতা বা তুমি মনে করো হচ্ছে পরিবহন প্রক্রিয়া, সেটাও হচ্ছে ফসফোলিপিড নিয়ন্ত্রণ করে থাকে। আমাদের যে উদ্ভিজ্জ যে তেলগুলো আছে সেগুলো কি হয়, সেগুলো সাধারণত হচ্ছে ফসফোলিপিড সমৃদ্ধ হয়। আমরা যদি একটু গ্লাইকোলিপিড নিয়ে আলোচনা করি, সরল লিপিডের সাথে যখন কোনো হচ্ছে কার্বোহাইড্রেট যুক্ত থাকে তাকে আমরা জেনারেলি হচ্ছে গ্লাইকোলিপিড বলি। তো গ্লাইকোলিপিড বেসিক্যালি কোথায় থাকে বেশি? উদ্ভিদের যে ফটোসিনথেটিক অঙ্গগুলো রয়েছে, যেমন হচ্ছে পাতা, কচি কাণ্ড, সবুজ যে অংশগুলো, সেই অঙ্গে কি থাকে? সেই অঙ্গে থাকে হচ্ছে ফসফোলিপিড এবং তুমি মনে করো হচ্ছে গ্লাইকোলিপিড। আচ্ছা, ক্লোরোপ্লাস্টের মেমব্রেনে গ্লাইকোলিপিডের আধিক্য আমরা দেখতে পারি। কিছু বীজ যেমন হচ্ছে সূর্যমুখী এবং হচ্ছে যে তুলার বীজ রয়েছে, তা থেকে আমরা প্রথম কিন্তু গ্লাইকোলাইপিড শনাক্তকরণ করতে পারি। কাজ অলরেডি আমরা জেনে গিয়েছি যে ফটোসিনথেটিক যে অঙ্গাণুগুলো রয়েছে সেটা গঠনে হচ্ছে ভূমিকা রাখে, ফটোসিনথেসিস প্রক্রিয়ায় হচ্ছে সাহায্য করে। এবার আমরা কথা বলবো হচ্ছে লিপোপ্রোটিন নিয়ে। লিপোপ্রোটিন হচ্ছে লিপিডের সাথে যখন প্রোটিন যুক্ত হয়, যে জৈব রাসায়নিক পদার্থটা গঠন করে তাকে আমরা বলি হচ্ছে লিপোপ্রোটিন। এই লিপোপ্রোটিন কোষ অঙ্গাণুর একদম গাঠনিক উপাদান হিসেবে কাজ করে। প্লাস লিপোপ্রোটিন মাইটোকন্ড্রিয়াতে কি হিসেবে কাজ করে? ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনের সাথে এটি জড়িত থেকে আমাদের বডিতে যে শক্তি, এই শক্তিটা উৎপাদনে হচ্ছে লিপোপ্রোটিন কাজ করে। এই পয়েন্টটা খুবই গুরুত্বপূর্ণ, ভর্তি পরীক্ষার জন্য মনে রাখতে হবে। এরপরে যদি আমরা খেয়াল করি, কোলেস্টেরল হচ্ছে সাধারণত দুই প্রকার হয়, যথা লো ডেনসিটি লিপোপ্রোটিন এবং হচ্ছে হাই ডেনসিটি লিপোপ্রোটিন। এই কোলেস্টেরল আসলে হচ্ছে স্টেরয়েড ঘরানার পদার্থ। তো আমরা স্টেরয়েড নিয়ে টুকটাক একটু জানবো পরবর্তীতে, সমস্যা নেই। তো কোলেস্টেরল সাধারণত হলো দুই প্রকার হয়, লো ডেনসিটি লিপোপ্রোটিন এবং হাই ডেনসিটি লিপোপ্রোটিন। আমরা হচ্ছে লিপিড প্রোফাইল সম্পর্কে হচ্ছে আসলে এই সিলেবাসে জানার খুব একটা বেশি প্রয়োজন হয় না। তোমরা যখন হচ্ছে মেডিকেল ইনশাল্লাহ চান্স পেয়ে যাবা, মেডিকেলে চান্স পাওয়ার পরে তোমরা খুব ইজিলি কিন্তু এই জিনিসটি সম্পর্কে হচ্ছে জানতে পারবা। আচ্ছা, কোলেস্টেরল সাধারণত হচ্ছে দুই প্রকার, লো ডেনসিটি এবং হচ্ছে হাই ডেনসিটি। তো কোনটা আসলে ভালো, কোনটা আসলে খারাপ? দেখো নিচে বোল্ড অক্ষরে লেখা আছে যে এইচডিএল এর মাত্রা বেশি যদি হয়, 40 মিলিগ্রাম পার ডেসিলিটারে যদি বেশি হয়, এটা থাকা ভালো। এইচডিএল দিয়ে আমি যেহেতু হাই ডেনসিটি বুঝাচ্ছি, এটা কি করে? এটা হচ্ছে কখনোই রক্তে আসে না। রক্তে না আসার কারণে কি হয়? এটি শরীরের যে বিভিন্ন জায়গা আছে, যেমন আমাদের উরুতে, আমাদের পেটে, আমাদের গ্রীবা বা ঘাড়ে, এসব জায়গায় হচ্ছে জমা থাকতেছে। কিন্তু যেটা এলডিএল,
এলডিএল এর মাত্রাটা আমাদের ব্লাডে কম থাকাটাই ভালো। কেন ভালো? কারণ 100 মিলিগ্রাম পার ডেসিলিটারের যদি হচ্ছে কম না থাকে বা এলডিএল এর ঘনমাত্রা যদি হচ্ছে বেড়ে যায়, আমরা যদি একটু খেয়াল করি, পাশে একটি চিত্র দেওয়া আছে, দেখো এলডিএল গুলা কি করে, রক্তের সাথে বাহিত হয়, রক্তের সাথে বাহিত হয়ে কি করে, বিভিন্ন রক্তনালীর মধ্যে কিছু ফাইব্রাস ক্যাপ বা আমরা যদি একটু হচ্ছে বলি কি বলবো, অ্যাথোরোমেটিক যে প্লাগ থাকে, আমরা যদি হচ্ছে জীববিজ্ঞানের ভাষায় বলি, এই প্লাগগুলো হচ্ছে গঠন করে। এই প্লাগগুলো আসলে কি করে, এই প্লাগগুলো হচ্ছে জমা হয়, জমা হতে হতে আমার যে রক্ত সঞ্চালন করতে দেয় না। দেখো আমি যদি বাম থেকে শুরু করি, 4 নাম্বার যে ছবিটা, 4 নাম্বার ছবিতে দেখা যাচ্ছে একটি রক্তনালী পুরোপুরি হচ্ছে রুদ্ধ হয়ে গেছে, রক্তের ফ্লোটা যেতে পারছে না এবং এখানে হচ্ছে ব্লাড ক্লট ফর্মেশন হয়ে গিয়েছে, আর্টারিটাকে ব্লক করে দিয়েছে, রক্ত যেতে পারছে না। অ্যাজ এ হোল রক্ত যদি যেতে না পারে, ওই পোর্শনটাতে হচ্ছে অক্সিজেন পাচ্ছে না। দেখা যাচ্ছে যে সুস্থ একটি হার্ট, প্রথম একদম সর্ববামের যে হার্ট এবং সর্বডানের যে হার্ট, এটা যদি একটু কম্পেয়ার করো, হার্টের একটা অংশ হচ্ছে একটু কালো হয়ে গেছে, ডান দিকের যে হার্টটা, এখানে হচ্ছে একটু মনে করো কিছু ডেড হার্ট টিস্যু দেখা যাচ্ছে, যেহেতু হচ্ছে ওখানে ব্লকেজ হয়ে গেছে। সো এই কাজটা হচ্ছে এলডিএল করে। আমাদের জানতে হবে পুরুষ অপেক্ষা স্ত্রী লোকের হৃদরোগ হচ্ছে কম হয় এবং কোলেস্টেরলের যদি হচ্ছে মাত্রা বেশি থাকে, আমরা অলরেডি বলে ফেলেছি যে রক্তনালী শুরু হয়ে হৃদযন্ত্রে রক্ত চলাচল কমে যায় এবং একটি হৃদরোগ হয়। যেহেতু মেডিকেল টার্মস, তাই আমাদের জানতে হবে এই হৃদরোগটার নাম হচ্ছে হলো করোনারি থ্রম্বোসিস। টারপিনস নিয়ে যদি আমরা কিছু কথাবার্তা বলি, টারপিনস আসলে কাকে বলা হয়? 10 থেকে 40টি কার্বন পরমাণু বিশিষ্ট যে যৌগ থাকে তাকে হচ্ছে আইসোপ্রিনয়েড যে যৌগ থাকে তাকে আমরা সাধারণত বলি হচ্ছে টারপিন। তো টারপিন আসলে কোথায় পাওয়া যায়? টারপিন পাওয়া যায় পুদিনা, তুলসী ইত্যাদি যে পদার্থ রয়েছে এগুলোতে হচ্ছে উদাই তেল হিসেবে, মোস্ট ইম্পর্টেন্টলি উদাই তেল হিসেবে আমরা কিন্তু হচ্ছে টারপিন পাই। সেই সাথে সুগন্ধি যে প্রসাধনী সামগ্রী আছে সেখানেও আমরা হচ্ছে টারপিন পাই। আচ্ছা, রাবার কি? রাবার হচ্ছে 3000 থেকে 6000 আইসোপ্রিন একক যুক্ত কিছু, তুমি মনে করো হচ্ছে যৌগ, এরা হচ্ছে একসাথে যুক্ত হয়ে রাবার তৈরি করে। আমি একটু কথা বলতে চাই হচ্ছে ভিটামিন নিয়ে। ভিটামিনটা কি? ভিটামিন এ, ডি, ই, কে, এই ভিটামিনগুলো হচ্ছে কি হয়? এই ভিটামিনগুলো হচ্ছে লিপিড ভিটামিন। হ্যাঁ, তো এগুলো হচ্ছে কি হয়? এরা হচ্ছে পানিতে দ্রবণীয় হয় না, এরা কেবলমাত্র লিপিডেই দ্রবণীয় হয়। সো অর্থাৎ তুমি যদি ধরো মেডিকেল ভর্তি পরীক্ষা, ডেন্টাল ভর্তি পরীক্ষা 2019 সালে প্রশ্ন এসেছিল, নিচের কোন ভিটামিনটি আসলে হচ্ছে পানিতে দ্রবণীয়? অপশন ছিল ভিটামিন এ, অপশন ছিল ভিটামিন ডি, ভিটামিন বি এবং ভিটামিন কে। আমরা অলরেডি জানি লিপিডে দ্রবণীয় ভিটামিন হচ্ছে এ, ডি, ই, কে। তাহলে হচ্ছে এটার ভিটামিন হচ্ছে কোনটাই হচ্ছে পানিতে দ্রবণীয়? পানিতে দ্রবণীয় হচ্ছে ভিটামিন বি যেটা ছিল সেটা। জীবদেহে লিপিডের ভূমিকা তো অলরেডি আমরা একবার পড়ে ফেলেছি, এটা আর হচ্ছে নতুন করে তুমি মনে করো পড়ার আসলে ওইভাবে স্কোপ নাই। তো আমরা দেখলাম যে মেডিকেল ভর্তি পরীক্ষায় কম বেশি প্রশ্ন কিন্তু লিপিড থেকে অনেকবার এসেছে, রিসেন্ট ইয়ার্সগুলোতে হচ্ছে বেশি আসছে। সো আমি যে টপিকগুলো পড়ালাম এই টপিকের বাইরে আরও ছোট ছোট কিছু টপিক হচ্ছে বইতে রয়ে গেছে। তো ওই টপিকগুলো আমরা যদি একটু রিভাইজ করি বা অন্তত একবার করে পড়ি তাহলেই হচ্ছে কভার হয়ে যাওয়ার কথা। কিন্তু আমাদের ক্লাসে আমরা একদম গুরুত্বপূর্ণ মেডিকেল ভর্তি পরীক্ষা আসার মতো যত টপিক রয়েছে সবগুলো টপিক কিন্তু অলরেডি আলোচনা করে ফেলেছি। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। এতক্ষণ ধরে আপনারা এত ধৈর্য ধরে হচ্ছে ক্লাসটি করেছেন, সেটার জন্য হচ্ছে ধন্যবাদ। অবশ্যই পড়াশোনাটা চালিয়ে যেতে হবে এবং সেই সাথে মাথায় রাখতে হবে মেডিকেলে চান্স পাওয়াটা অনেকাংশেই নির্ভর করে হচ্ছে ভাগ্য এবং পরিশ্রমের উপরে। আপনারা যেটা করতে পারেন, আপনারা ভাগ্যকে চেঞ্জ করতে পারবেন না হয়তোবা, সেটার জন্য হয়তোবা সৃষ্টিকর্তার কাছে আপনি প্রার্থনা করতে পারেন, কিন্তু আপনার পরিশ্রমের যে অংশটি রয়েছে সেই অংশটি কিন্তু আপনার নিজেকেই করতে হবে। আমি আপনাকে পড়িয়ে দিতে পারি, কিন্তু সেই সাথে সাথে আমি যেভাবে কম্প্যাক্ট ওয়েতে পড়ালাম আপনারও কিন্তু নিজে একটু হচ্ছে পড়ে নিতে হবে আজকের ক্লাসের যে টপিকগুলো। আজকের জন্য এখানেই শেষ। অসংখ্য ধন্যবাদ। আশা করি নেক্সট আবার কোনো একটি ক্লাসে দেখা হবে।